কোনো কারণ নেই, পড়তে থাকো। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে এখানে আমাদের কিছু পড়া একটু চেঞ্জ করতে হবে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ব্রড শর্ট এগুলো কি পড়ে শেষ করছো সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, 12 তারিখ পর্যন্ত বলেছিলাম পড়তে। তো যদি শেষ করে থাকো তো ভালো। এটা নিয়ে আলোচনা কি আজকে করার দরকার আছে, না কি এখনো সময় লাগবে? কি এখন বলে ফেলো দ্রুত। সবাইকে আমরা আজকে পড়েছি? করে। সবাইকে আমরা পড়েছি? জি স্যার। জি স্যার, পড়ছি, বুঝতে পারছি। এটা নিয়ে কি সময় নষ্ট করার দরকার আছে? না স্যার। হ্যাঁ আচ্ছা। স্যার, বোঝানোর মতো সমস্যা নাই। আচ্ছা, তাহলে বুঝতে পারছো। আচ্ছা, ভেরি গুড। তাহলে স্যার দেখো। প্যান্থিয়াজমটা যদি একটু বুঝাইতেন। আচ্ছা, প্যান্থেইজম কি, তাই না? আচ্ছা, জি স্যার। তো প্যান্থেইজম, এটা নিয়ে কথা, তোমরা তো সেকেন্ড ইয়ারে, আমি থার্ড ইয়ার। আচ্ছা, তাহলে ওখানে যদি কোনো প্রবলেম থাকে তো তোমরা যদি পড়ে থাকো আজকে শেয়ার করি, না হলে অন্য একদিন সময় নেই, হবে না? আচ্ছা স্যার, অল্পতে হবে, অল্প সমস্যা নেই। করে দেখা যাচ্ছে আমাদের এই হয় এই পড়াটা পড়ি, না হয় এই পড়াটা পড়াবো, ঠিক আছে তো? একদিন একটা সময় নিয়ে। আচ্ছা স্যার, হ্যাঁ, যদি সবাই অন্য বলো। কোনো প্রশ্ন কারো কি আছে অ্যান্সার যে যখন শেয়ার করবেন না তখন। বেশি সময় লাগবে কিনা, মানে যদি মনে হয় যে আধা ঘন্টা 35 মিনিট আলোচনা করতে হবে, তাহলে আমরা ধারাবাহিকভাবেই নিই, হ্যাঁ, এলোমেলো না আলোচনা করি, হ্যাঁ। স্যার এখানে রাইটে শর্ট নোট অন প্যান্থিয়াজম, হ্যাঁ, এটা মানে একটা শর্ট থিওরি। একটা হ্যাঁ, কোশ্চেন। প্যান্থেইজমের ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রক- আমরা যেমনভাবে সৃষ্টিকর্তাকে মনে করে থাকি, উইলিয়াম ব্লেক পড়তে গিয়ে আমরা এই ধারণাটা পেয়েছিলাম যে আমরা যেমন একটা মূর্তিমান মনে করি, সৃষ্টিকর্তা এরকম আছে, হ্যাঁ, আমাদের মতো দেখতে, তিনি স্বর্গে বসবাস করেন, এইগুলোতে বিশ্বাসী না। বিশেষ হচ্ছে প্রকৃতির মধ্যে সৃষ্টিকর্তাকে খুঁজে পাওয়া। প্রকৃতির প্রত্যেকটা এলিমেন্টের মধ্যেই সৃষ্টিকর্তার একটা কি রয়েছে, এক্সিস্টেন্স রয়েছে। বুঝতে পারছো যে আলটিমেটলি পুরো প্রকৃতির প্রত্যেকটা এলিমেন্ট, একদম ছোট থেকে শুরু করে প্রত্যেকটা, হ্যাঁ, প্রত্যেকটা এলিমেন্ট, সেটা একটা ছোট পিঁপড়া হতে পারে, কোনো লাইটের একটা স্পার্ক হতে পারে, সব কিছুর মধ্যে সৃষ্টিকর্তার অবয়ব রয়েছে। যেটা আমরা ওই যে ইট ইজ আ ইভিনিং কাম অ্যান্ড ফ্রি, এটা পড়েছিলাম না? জি স্যার। ওইখানে যেমন আছে, তারপর হচ্ছে ইমর্টালিটি ওডে আছে, যেখানে দেখানো হয়েছে কি যে একটা স্পিরিট বা একটা কিছু যেন কবি ফিল করতে পারছেন, হ্যাঁ। এবং সেটা আমরা কখন ফিল করতে পারি? যখন আমরা ছোট থাকি। কিন্তু আস্তে আস্তে যখন বড় হয়ে যাই, তখন আমরা কি করতে, আমরা ওগুলো আস্তে আস্তে ভুলে যাই। কারণ কি? কারণ প্রকৃতির সব কিছু আমাদেরকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে ধরে যে আমরা যে স্বর্গ থেকে এসেছিলাম, আমরা যে এক জায়গা থেকে এসেছিলাম, সেটা আমরা ভুলেই যাই। ঠিক আছে? তো তাই তিনি জি স্যার। বলতেছেন যে প্রকৃতির প্রতি যদি আমাদের একটা ভালোবাসা থাকে এবং আমরা যদি প্রকৃতির সান্নিধ্যে আসতে পারি এবং এই ফিলটা করতে পারি যে প্রকৃতির প্রত্যেকটা এলিমেন্টই হচ্ছে গডের এক একটা হচ্ছে মানে কি বলে এলিমেন্ট বা উপাদান, যার মাধ্যম দিয়ে আমরা গডকে পেতে পারি, তাহলেই মোটামুটি আমাদের ভিতরে যে দুঃখ কষ্ট এগুলো সব দূর হয়ে যাবে। ঠিক আছে তো? যেটা আমরা টু ড্যাফোডিল যে কবিতা আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড পড়েছিলাম, জি স্যার। এগুলোতেই কিন্তু এই ব্যাপারটা এসেছে, সৃষ্টিকর্তাকে আলাদা করে ভাবার কিছু নেই, তাই তো? তিনি হচ্ছেন যে আমাদের মধ্যেই তার অবস্থান, আমাদের মধ্যেই তার বিরাজমান। ঠিক আছে? এইটা দেখো, আমি একটু দু একটা লাইন ওকে পড়াই স্যার। দিই, তাহলে এটা বুঝতে পারবো আলটিমেটলি। তারপর তো কবিতা দিয়ে আলোচনা আছে এগুলো। শর্ট কোশ্চেন, তাই না? জি স্যার। এই যে দেখো, দেখে যে কি বলছে, ইনফ্যাক্ট হি বিলিভস দ্যাট গড শাইনস থ্রু অল অবজেক্টস অফ নেচার অ্যান্ড দিস বিলিভ হুইচ ইজ সিন ইন অলমোস্ট অল হিজ পয়েন্টস ইজ নন অ্যাজ প্যান্থিজম। তাহলে এইটুকুই, মেনলি এইটুকুই কথাটুকু হচ্ছে, এইটুকুই যে প্রকৃতির মধ্যে, হ্যাঁ, যে গডের উপস্থিতিকে বুঝতে পারাটাই হচ্ছে নেচার। মানে গডকে সরাসরি না, প্রকৃতির মধ্য দিয়েই গডকে আমরা চিনতে পারি। এইটা হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছো? হুম। এবং তার একটা এক্সাম্পল দেওয়া হয়েছে জি স্যার। তিনটা নাবি থেকে, যেখানে একটা এই যে প্রেসেন্স দ্যাট ডিস্টার্ব মি উইথ দ্যাট জয়, এই যে প্রেসেন্স মানে একটা কিছুর উপস্থিতি, হ্যাঁ, যেন আমি ফিল করতে পারছি প্রকৃতির মধ্যে, এই যে প্রেসেন্সটাই যেটা আমাকে কি করে এক ধরনের এলিভেটেড থট দিয়ে, তাই তো, তার জয় দিয়ে আমাকে ডিস্টার্ব করে, হ্যাঁ। তার উপস্থিতি কোথায় রয়েছে দেখো, ফার মোর ডিপলি ইন্টারফিউজ, কোথায়? হুজ ডুয়েলিং ইজ দ্য লাইট অফ দ্য সেটিং সান, তার উপস্থিতি সেটিং সানে রয়েছে, অ্যারাউন্ড দ্য ওশনে রয়েছে, লিভিং এয়ারে রয়েছে, হ্যাঁ, ব্লু স্কাইয়ে রয়েছে, ইন দ্য মাইন্ড অফ দ্য ম্যানে রয়েছে, সব জায়গায় তার উপস্থিতি আছে, হ্যাঁ। তাই বলছে দেখো, ওয়ার্ডসওয়ার্থ ফিলস দ্য প্রেসেন্স অফ আ মোশন অর স্পিরিট হুইচ পারভেটস থ্রু অল দ্য অবজেক্টস অফ নেচার অ্যান্ড ইন দ্য মাইন্ড অফ ম্যান। টু হিম দিস প্রেসেন্স অফ মোশন আর স্পিরিট ইজ দ্য প্রেসেন্স অফ গড, হ্যাঁ, এইটা।
এটা তিনি টিনটা ন্যাভিতে দেখিয়েছেন। এছাড়াও তিনি ওর ইন্টিমেশনস অফ ইমর্টালিটি সেখানেও তিনি একই মতামত দিয়েছেন যে বিলিভ দ্যাট গড শাইন্স টু অল অবজেক্টস অফ নেচার ইনভেস্টিং দেম উইথ আ সেলেস্টিয়াল লাইট, আ লাইট দ্যাট নেভার, হ্যাঁ, যেটা তিনি আর পরে দেখতে পান না, এরকম ভাবে, তাই তো। দিস ইমেনেন্স অফ গড ইন নেচার গিভস হিম মিস্টিক ভিজন, ওই যে মিস্টিক যেটা আমি উইলিয়াম ব্লেকে পেয়েছিলাম, তাই তো। টু হিম নেচার ইজ নো লঙ্গার আ মিয়ার ভেজিটেশন অর আ সাবজেক্ট অফ ল অফ গ্রোথ অ্যান্ড ডিকে, এটা শুধু ভেজিটেশন, এটা শুধু গাছপালা না, শুধু কালেকশন অফ অবজেক্টস না, রদার কি হচ্ছে ম্যানিফেস্টেশন অফ গড। অতএব নেচার ইজ রেভেলেশন অ্যান্ড ওয়ার্ডসওয়ার্থ ইজ দ্য প্রফেস, এইভাবে বিষয়টা দেখানো হয়েছে, ঠিক আছে। দাস দ্য চিপ ফেথ অফ ওয়ার্ডসওয়ার্থ নেমলি প্যান্থিজম ইজ লিরিক্যাল এক্সপ্রেসড ইন পোয়েমস ইত্যাদি ইত্যাদি। কথা বুঝতে পারছো? অতএব গড অ্যান্ড নেচার ইজ ওয়ান, জি স্যার, তার মধ্যে বুঝতে গড ইজ পেরেছি। নেচার ইজ ওয়ান, এভরিথিং ইজ গড অ্যান্ড গড ইজ এভরিথিং, দেয়ার ইজ নো আদার গড, দ্য ইউনিভার্স, নেচার অ্যান্ড গড আর দাস ইন্টারচেঞ্জেবল থিংস, এই, ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর কারো যদি থাকে বলতে পারো, শুরু যখন করেছি কোনো প্রবলেম থাকলে বলো, ব্রিফে, শর্টে, ব্রডে বলো। আচ্ছা, তাহলে কারো সমস্যা নাই? আচ্ছা, তো ঠিক আছে, যদি সমস্যা না থাকে তো ভেরি গুড, তাহলে আমরা ওটাকে একটু চেঞ্জ করে দিব, ঠিক আছে। যেহেতু আমরা হিস্ট্রি পড়েছি, হিস্ট্রির তাহলে কোশ্চেনগুলো দিয়ে দিই, হ্যাঁ। ওকে স্যার। এটা হচ্ছে আর্লি অ্যান্ড মিডল ইংলিশ পিরিয়ড, একসাথে দিলাম। পিরিয়ডস, এটা তোমরা পড়বে হচ্ছে, এখানে প্রশ্ন সংখ্যা যেহেতু কম আছে, কম বলবো না, বেশ শর্ট মিলে ভালোই আছে, এক সপ্তাহ, আচ্ছা 20শে মার্চ পর্যন্ত দিলাম, হ্যাঁ। আর ইডিপাস রেস্কের এগুলো কি একটু পড়তেছো তো, প্রিপেয়ার করতেছো? জি স্যার। এটা তোমাদের যখন আমরা আবার এই যে হিস্ট্রি পরে কিন্তু ঢুকে যাব, তাই তো। হিস্ট্রির এই যে আরেকটা এজ শেষ করবো হয়তো আমরা, কি পড়ছিলাম জানো, রিভাইভাল অফ লার্নিং, তাই না। এটা শেষ করেই কিন্তু আমরা আবার ড্রামাতে চলে যাব। এবার যখন যেটাতে ঢুকবো তার আগের গুলো একটা একটা করে টেস্ট নিয়ে নিব, এক একটা টপিকের উপর টেস্ট নিব, ঠিক আছে। ইডিপাসের উপর নিব, রাইডার্স টু দ্য সি এর উপর নিব, এভাবে করে দু একদিন করে সময় দিব, নিব। তারপর আমরা পয়েন্ট, এই ভিক্টোরিয়ান পয়েন্ট কি রোমান্টিক পোয়েট্রিতে ঢুকবো, সেখানে রোমান্টিক পোয়েট্রি যে দুটো হয়ে যাবে সেগুলোর উপরে একটা একটা করে টেস্ট নিব। অতএব এখন থেকে না পড়লে কিন্তু পরে আবার চাপ পড়ে যাবে। হ্যাঁ, এইভাবে যদি প্রিপারেশনটা ধারাবাহিকভাবে চলে, দেখবে যে সব কিছু শেষ হতে হতে যাবে, হ্যাঁ। আচ্ছা, আর এদিকের কি অবস্থা? চ্যাপ্টার 7 চলছে না, এটা 17 তারিখ পর্যন্ত ডেট দেওয়া আছে, ওকে। তো ঠিক আছে, আমরা তাহলে আমাদের মেইন আলোচনায় চলে যাই। আজকে হচ্ছে তোমাদের 4th মান্থের সেকেন্ড ক্লাস। আচ্ছা, একটা বিষয় এখানে একটু তোমাদেরকে বলে রাখি, এগুলো নিয়ে মানে কি বলবো, এতবার করে মেসেজ টেসেজ দেওয়া সত্ত্বেও তোমরা অনেক সময় বুঝে উঠতে পারো না। প্রত্যেক ক্লাসে আমাকে বলতে হচ্ছে, আমি তোমাদের কাছে কিভাবে 100% পৌঁছানো সম্ভব আমি জানি না, ঠিক আছে। একই কথা বারবার বলেও তোমাদের কাছে পৌঁছানো সম্ভব না, কারণ তোমরা না ক্লাস করো, না রেকর্ড ক্লাসগুলো করো, না হচ্ছে তোমরা আমার মেসেজগুলো পড়ো। আচ্ছা, আমি মাসটা কি হিসাবে ধরি বলো তো, আবারও একটু বলো শুনি। ক্লাস হিসেবে। হ্যাঁ, 12টা ক্লাস ধরে। এখন এটা 2 মাস মিলেও একটা মাস হতে পারে, আবার এক মাসেও দেখাচ্ছে 20 দিনের মধ্যে একটা মাস হয়ে যেতে পারে, তাই না। কারণ ক্লাস আমি কয়টা নিয়েছি তার উপর ডিপেন্ড করে, 12টা ক্লাসের উপর ডিপেন্ড করে। এটা গেল একটা ঘটনা। তারপরে কি হয়, 10টা ক্লাস হয়ে গেলে বা 11টা ক্লাস হয়ে গেলে আমি একটা নোটিশ দিয়ে দিই যে পরবর্তী মাসের এই সময়ে এই দিনে কি করতে হবে, তোমাদের ফি দিতে হবে, তাই না। এটা আমি বলেই দিই, তাই তো। এবং উপরে আমি দিয়ে দিত যে কয়টা ক্লাস হয়েছে। এই যে এইগুলো কি বলো তো, এই যে উপরে যেগুলো দিই এগুলো কিসের, এগুলো কি? কোন কোন দিন ক্লাস নিয়েছেন? হ্যাঁ, এটা কোন কোন দিন ক্লাস নিয়েছি সেইটা আমি যেদিন যেদিন ক্লাস নিই শুধু সেই পর্যন্তই দেখি। কোনো ক্লাস যদি মিসও হয় আমার ইউটিউব দেখে আমি দেখে নিই যে কবে ক্লাস দেওয়া হয়েছে। তো সেই হিসাবে এখানে হচ্ছে 12টার তালিকার, আর এই হচ্ছে আমার ক্লাস কবে কবে নেওয়া হয়েছে সেটার, ঠিক আছে। তো তো যেহেতু 9 তারিখে নেওয়ার কথা ছিল, কিন্তু ওটা মনে একদিন পরে নেওয়া হয়েছে, এটা 10 হয়ে গেছে। এটা যখন আমি আবার পরবর্তী দেখবো তখন ওটাকে তো চেঞ্জ করে নিব। তো এখানে দেখো আমি উল্লেখ করে দিই সুন্দর করে, হ্যাঁ, যে এত তারিখের মধ্যে 11তম ক্লাস শেষ হয়েছে, এত তারিখে আমাদের পরবর্তী ক্লাস শুরু হবে, এত তারিখের মধ্যে ফি দিতে হবে, এটা বলে দিই। তারপরে এইখানে ফি প্রদানের জন্য বিকাশ নাম্বার এটা, আর রকেট, নগদ বা বিকাশ রয়েছে এটা, ঠিক আছে। তো তো তোমরা অনেকে করতেছো কি, এই নাম্বারেও নগদ পাঠাই দিচ্ছ, অনেকে আছো, এতে আবার তোমাকে আবার পরবর্তীতে দিতে হচ্ছে। এটা কিন্তু আমি উল্লেখ করে দিচ্ছি, এত সুন্দর করে লিখে দিচ্ছি, তারপরও যদি তোমরা না বুঝতে পারো তাহলে আসলে কিছু বলার নেই, ঠিক আছে। তো এরপর কি হচ্ছে,
যখন ফিটা পাঠাবা তখন রেফারেন্সে তোমার আইডির নাম, মেসেঞ্জার আইডির নাম এবং ব্যাচের নাম লিখে দিতে বলছে। যদি লিখে দিতে নাও পারো, যে অনেকে পারতেছো না, তাতে সমস্যা না, কিন্তু যখন ফিটা দেওয়া হয়ে যাবে তখন তো তুমি এই 3টা জিনিস আমাকে লিখে দিবা নাকি, যে ব্যাচের নাম, মাস কত মাসের চলতেছে, তোমরা এখন দিবা কত মাসের ফি, চতুর্থ মাসের না, চতুর্থ মাস। হ্যাঁ 4th মাসের, এবং কোন নাম্বার থেকে দিয়েছো সেটাও দিবা। এই 3টা জিনিস। অনেকে তোমরা করছো স্যার ফি দিয়েছি, স্যার আমার ফি দেওয়া হয়েছে, এই বলে ছেড়ে দিচ্ছ। আরে বাবা, কত নাম্বার থেকে দিচ্ছ, কোন মাসের ফি দিচ্ছ, তাই তো এটা তুমি আমাকে জানাবা তো। আমাকে আবার লিখতেছো তুমি কত নাম্বার থেকে দিয়েছো, কারণ তুমি কি জানছো না যে তোমার ব্যাচে প্রায় 200-100 স্টুডেন্ট আছে, সবাই যদি দিতে থাকে, তুমি যখন দিয়েছো তখন তো আরো কয়েকজন দিতে পারে, তাহলে আমার কাছে 2-3 জনের মেসেজ আসতে পারে, তাহলে আমি তোমাকে কোনটা ভাববো যে তোমার ফি, বলো। আবার অনেকে ফি দিয়ে জানানোর মনেই করতেছে না, সে বলছে স্যার আমি তো আজ থেকে 7 দিন আগে দিয়েছি, আপনাকে জানানো হয়নি, তাহলে আমি কেমন করে জানবো যে তুমি ফি দিয়েছো, সেটা কিভাবে সম্ভব? হ্যাঁ, তো জি স্যার, আবার অনেকে আবার ক্যাশ ইন দেয়, হ্যাঁ, সেন্ড মানিও করে না। তাও এই জিনিসগুলো অনেকে তো আবার ইয়া করেছে, অনেকে আবার আমাকে ওই ইয়া করে দেয়, ঠিক আছে, তো ওই কি বলবো, মানে ওই যে টাকা ঢুকায় না, রিচার্জ। হ্যাঁ রিসার্চ করে জি দেয়। স্যার, ক্যাশ ইন। হ্যাঁ ক্যাশ ইন তো তাও হচ্ছে, কিন্তু রিসার্চ করে দিচ্ছে পুরো, সেটাকে তো আমার খরচ করতে হবে, আমাকে কল টল দিয়ে খরচ করতে হচ্ছে, তো আমি তো নগদ করতে পারবো, নগদ আমি তো সম্ভব না ওটার, তাই না, মানে ওটা রিসার্চ করে দিচ্ছে, এরকম আছে। তো একটু সাবধানে দিবা, তাড়াহুড়ো করার তো কিছু নেই। আর এইটুকু কথা লিখতে তো খুব সমস্যা না। হ্যাঁ, যারা জানো তারা, আমি বলে দেওয়ার পরেও একই কাজ আবার করে, পরবার আমি দেখেছি যে আমি তোমাকে একবার বলেছি তারপরে একই কাজ আবার করতেছে। হ্যাঁ, এই জায়গাগুলোতে বারবার বলতে হচ্ছে, আমি জানি না তোমাদের কাছে পৌঁছানো সম্ভব কিনা, তো একটু তোমরা দয়া করে এগুলো একটু খেয়াল করো। হুম, আচ্ছা, আর একটা বিষয় হলো, আমি যে তোমাদের গুগল ক্লাসরুমে রিমুভ করি, এটা কি তোমাকে একা করা হয়, যে কোনো একজনকে করি? না স্যার, সবাইকে। সবাইকে। না স্যার, সবাইকে। এবং আমি তো সেটা ডেট দিয়ে দিই, এবং যেদিন রিমুভ করি সেদিনও বলে দিই যে আজকে বিকালে বা কালকে বিকালে বা কালকে দুপুরে, এরকম করে তো আমি বলে দিই, হ্যাঁ, যে আমি রিমুভ করে দিব সবাইকে। এবং বলতে স্যার আপনি আমাকে কেন রিমুভ করছেন, আমি তো ফি দিয়েছি, ইত্যাদি। এই যে দেখো, আমি এখানে বলে দিয়েছি যে 3য় মাসের ক্লাসের লিস্ট 12 মার্চ সন্ধ্যায় সকলকে গুগল ক্লাসরুম থেকে রিমুভ করা হবে। 15 মার্চের মধ্যে যারা গুগল ক্লাসরুমে যুক্ত না হবে তাদের ইনঅ্যাক্টিভ বা পড়তে আগ্রহী নয় ভেবে, কারণ প্রতি মাসেই 20-25 জন থাকে যারা ইনঅ্যাক্টিভ বা যাদেরকে আমার রিমুভ করতে হয়, শুধু ফি দেওয়ার জন্য না, শুধু ফি দেওয়ার জন্য না, যে তারা ফি দিয়েছে কিন্তু তারপরে তারা গুগল ক্লাসরুমের কোড চায়, তার মানে সে ফি দেওয়ার পরে চুপচাপ আছে বা কোনো সমস্যা আছে, সে এখনো অ্যাক্টিভ না, তাহলে সে অ্যাক্টিভ হলে আমাকে আবার মেসেজ দিবে, আমি তাকে গুগল ক্লাসরুমে যুক্ত করবো। মানে আমি চাচ্ছি সবাই আমাকে একবার না একবার মেসেজ দিবে এটার জন্য। তাহলে 12 মানে গতকাল সন্ধ্যায় রিমুভ করার কথা ছিল, যেহেতু করা হয়নি, তো আজকে যেহেতু ক্লাস করাচ্ছি, আজকে সন্ধ্যায় রিমুভ করে দিব। আগামী 15 তারিখের মধ্যে তোমরা অবশ্যই গুগল ক্লাসরুমে কোডটা আমার কাছ থেকে চেয়ে যুক্ত হয়ে নিবা, ঠিক আছে? এটা এটা তোমাদেরকে মানে রাগ করে কি রিমুভ করা হচ্ছে নাকি এটা সিস্টেম? এটা একটা সিস্টেম করে নিয়েছি যাতে সবাইকে আমি অ্যাক্টিভ কিনা দেখতে পারি। তোমাকে মানে রিমুভ করে দেওয়া তো আমার উদ্দেশ্য না, যে আমি তোমাকে পড়াবোই না, এমন না। জাস্ট তোমাকে একবার মাসে একটু ঠোকা দেওয়া যে তুমি কি আছো, অ্যাক্টিভ আছো তো, তুমি কি পড়তে চাও তো। কারণ এই কাজটা না করলে অনেকে 3-4 মাস হয়ে যায়, তাও চুপ মেরে বসে থাকে, কিচ্ছু করে না, না সে লিভ নেয়, না সে পড়াশোনা করে, আমি জানি না। আর সবাইকে খুঁজে খুঁজে বার করাটা কঠিন, অতএব তুমি নিজে আমাকে মেসেজ দিয়ে দয়া করে খুঁজে নিবা যে তোমার দরকার আছে, তোমার প্রয়োজন আছে। এই কারণেই এটুকু এককালীন করলে সমস্যা না, একজনকে তো একবারই করতে হয়, আর আমাকে করতে হলে এই প্রত্যেককে আমাকে আলাদা করে মেসেজ দিতে হবে। অতএব তুমি আমাকে মেসেজ দিবা, আমি তোমাকে কোডটা শেয়ার করে দিব, তুমি যুক্ত হয়ে যাবা। সিম্পল একটা হিসাব, এটা নিয়ে তো খুব টেনশন করার কিছু নাই। আর মাঝে মাঝে অনেকে এমনি রিমুভ হয়ে যায়, অটো রিমুভ হয়ে যায়, তারা বলে স্যার আপনি আমাকে রিমুভ করে দিয়েছেন। কথাটা তো একটু ভালো করে বলবা, এমনভাবে বলে যেন একটা মানে একটা মারমুখী ভাব থাকে, এরকম যে স্যার কোনোভাবে হয়তো বা আমি রিমুভ হয়ে গেছি, আবার একটু কোডটা দিতেন যদি। একটু কথা বলার মধ্যেও তো ম্যানার আসতে হবে, তাই না? একটু কথা বলাও তো শিখবা, স্টুডেন্ট লাইফে আছো, একটু কথা বলা শিখতে হবে না? হ্যাঁ, স্যার আমাকে কেন রিমুভ করে দিলেন, এটা কোনো কথা বলো? হ্যাঁ, আমাকে বলা দরকার, আমাকে একদম পা ধরে সালাম করার দরকার নেই। তুমি আমাকে বলা মানে তুমি এই আচরণটা তুমি আরো কাউকে বলবা। অতএব তোমার এটা একটা শিক্ষার প্রক্রিয়া। তোমরা একটা মেসেজ দেবে যে স্যার কোনোভাবে হয়তো আমি রিমুভ হয়ে গেছি, আমাকে যদি কোডটা শেয়ার করতেন আমার ভালো হতো। এরকম একটু ভালো করে মেসেজ লেখো, একটু কথাটা সুন্দর করে বলো। হ্যাঁ, তারপরেও দেখা যায় যে এক একজনের কি মেসেজ দিয়া দেখলে আমার রাগ লাগে তখন। হ্যাঁ, যে তোমরা এখন যথেষ্ট ম্যাচিওর হয়েছে, একটা মেসেজ কিভাবে দিতে হয়, কোথায় ফর্মাল, সেটাও তো শিখবা। আচ্ছা যাও, তো ঠিক আছে, আমি আবারও একটু এক্সপ্লেন করলাম, তারপরে যদি কারো প্রবলেম থাকে যার বোঝার সে বুঝে নিবে। ওকে, যেহেতু এটা এই প্রক্রিয়ার মধ্যে আছে তাই আবার একটু বলে নিলাম। তাহলে আমরা এখন চলে যাব হচ্ছে রিভাইভাল অফ লার্নিংয়ে। রিভাইভাল অফ লার্নিং, তাই না? এটাকে আমরা আরেকটা নামে চিনছিলাম, বলো তো কি
কি পিরিয়ড নামে চিনছি আমরা ওকে? রিভাইভাল অফ লার্নিং, আর একটা হচ্ছে কি রিফরমেশন পিরিয়ড, তাই না? রিফরমেশন পিরিয়ড। রিফর্ম কথাটা আসে কার সাথে, কিসের সাথে আসতেছে রিফরমেশন কথাটা? বলো তো, কি রিফর্ম করবে? রাজনীতি, ধর্ম, সাহিত্য? রাজনীতি, ধর্ম, শিক্ষা। হ্যাঁ, মেইনলি রিফর্ম কথাটা কার সাথে যাচ্ছে? শুধু ধর্মের সাথে যাচ্ছে, ঠিক আছে? রিফর্ম কথাটা শুধুমাত্র ধর্মের সাথে যাচ্ছে। কোন ধর্মটা? ক্রিশ্চিয়ানিটি। ক্রিশ্চিয়ানিটি। তাও ক্রিশ্চিয়ানিটি না, বলতে হবে ক্যাথলিক সিস্টেমটা। ধর্মকে এখানে ধর্মটাকে রিফর্ম করার কথা বলা হয়নি, ওই চার্চের সিস্টেমটাকে রিফর্ম করতে বলা হয়েছে, ঠিক আছে তো? এবং এখানে সবচেয়ে বড় যে বিষয়টা ঘটেছে যে পোপের সাথে, তাই না? পোপের সাথে কি কি হয়েছে? ক্যাথলিসিজমের যে পোপ, তার সাথে ইংল্যান্ডের যে রাজা, তার একটা দ্বন্দ্ব হয়েছে, তাই না? সেই দ্বন্দ্বে কি হয়েছে যে পোপ, আমাদের যে হেনরি দ্য এইট, তাই তো, ইংল্যান্ডের রাজা কি করেছে? অ্যাক্ট অফ সুপ্রিমেসি নামে একটা অ্যাক্ট বা আইন করার মাধ্যমে কি করেছেন? ইংল্যান্ডকে রোম থেকে কি করলেন? পুরো আলাদা করে ফেললেন, তাই না? এই জায়গাটা একটু খেয়াল করতে হবে। দেখো, আমরা তো এই পর্যন্ত পড়ি নাই? কয়দিন পড়ছিলাম এই পর্যন্ত? জি স্যার। তারপরে কি হলো দেখো, যে ফিডাল সিস্টেমটা বাতিল হয়ে গেল। তারপর যত রকমের মোনাস্টিসিজম ছিল, তাই তো, বা এই জাতীয় যে সকল মোনাস্টারি ছিল, সেগুলোকে তিনি বাদ দিয়ে কি করলেন? নিজের মতো করে বিশ্ববিদ্যালয় স্থাপন করলেন, তাই না? শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করলেন। এগুলো কিন্তু আমরা পেয়েছি। তারপরে ক্যাক্সটন যখন প্রিন্টিং প্রেস নিয়ে আসলো, তাই না? এই কারণে আরো বেশি শিক্ষা ব্যবস্থাটা বেড়ে গেল, তাই তো, শিক্ষার উন্নয়নটা হলো। হওয়ার কারণে কি দাঁড়াচ্ছে? যে মানুষজনের ভিতরে ধর্ম, তাই তো, তারপরে হচ্ছে ক্লাসিক্যাল লার্নিং, এগুলো মোটামুটি স্টাডির মাধ্যমে যখন প্রবেশ করলো, বা তারা ধর্মীয় উদ্দেশ্যগুলো বুঝতে পারলো, মানবিকতা সম্পর্কে বুঝতে পারলো, তখন মানুষ কি করলো? ওই ধর্মীয় যে একটা প্রভাব, তার অধীনতা থেকে বেরিয়ে আসলো। তো যাই হোক, এবার আমরা শুরু করবো দ্য রিভাইভাল অফ লার্নিং, এই জায়গাটা। এটা মনে হয় আমরা পড়েছিলাম নাকি? জি স্যার, এটা হয়ে গেছে। তাই বলছি, এটা তো পড়া হয়েছে। হ্যাঁ, এটাও পড়া হয়েছে। আমরা পড়বো না এটা, না? লিটারেচার অফ দ্য রিভাইভাল। জি স্যার। হ্যাঁ, লিটারেচার অফ দ্য রিভাইভাল, এটা। স্যার রিভাইভাল অফ লার্নিংটা একটু স্যার যদি বলুন। রিভাইভাল অফ লার্নিং মানে হচ্ছে, মনে করো তুমি যে দেশে থাকো, এই দেশে শিক্ষার কোনো সুযোগ ছিল না, শুধু ধর্ম আর ধর্ম আর ধর্ম দিয়ে তোমাকে কোণঠাসা করে রাখা হতো, তোমাকে মুক্ত চিন্তা করতে দেওয়া হতো না, ঠিক আছে? এই অবস্থায় আছো। এখন তুমি করলা কি? আমি ধর্মের বিরুদ্ধে বলছি না, আমি ধর্মীয় যে সিস্টেমের মাধ্যমে ধর্মটাকে পরিচালনা করা হচ্ছে, তার বিরুদ্ধে তুমি কি করলা? প্রতিবাদ করলা। কিসের কারণে তুমি প্রতিবাদ করছো? কারণ ধর্মীয় বইয়ের পাশাপাশি সিকুলার যে সকল তোমার বইগুলো আছে, সেগুলো অ্যাভেলেবিলিটি বেড়ে গেছে। তুমি সেই বইগুলো পড়ছো, পড়ার পর তোমার ভিতরে এক ধরনের মানে কি হচ্ছে? জ্ঞানের চর্চা হচ্ছে। জ্ঞানের চর্চা হওয়ার কারণে তোমার ভিতরে কি কি হচ্ছে? তখন কি তুমি ধর্মীয় অধীনতা থাকবা, নাকি তুমি আরো বেশি জ্ঞান আগ্রহী হয়ে উঠবা? বলো। জ্ঞান আগ্রহী হয়ে এই যে আগ্রহী হয়ে ওঠাটাকেই বলা হচ্ছে রিভাইভাল। রিভাইভাল মানে কি? পুনরুজ্জাগরণ, তাই তো? আগে হয়তো একটা জিনিস ছিল, আগে শিক্ষার প্রতি অনুরাগী ছিল, ওই যে তোমার প্যাগানের সময়, যে সময় ক্রিশ্চিয়ানিটি আসলো প্রথম দিকে, তখন তো সেখানে মোনাস্টারির মাধ্যমে, এটা ওটার মাধ্যমে কি করা হয়েছিল? মোটামুটি ধর্মীয় শিক্ষার একটা আয়োজন করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে ক্যাথলিসিজম করলো কি? স্ট্রিক্ট কিছু রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি করে মানুষকে শুধু ধর্মীয় কোড এবং কন্ডাক্টের মধ্যে রাখলো। কিন্তু আস্তে আস্তে মানুষ কি করলো? ওই যে যখন বইয়ের অ্যাভেলেবিলিটি বেড়ে গেল, প্রিন্টিং প্রেস হলো, তাই না, এবং স্কলাররা ধর্মের বাইরেও চিন্তা করা শুরু করলো, তখন মানুষের মধ্যে ধর্মীয় চিন্তার পাশাপাশি বাইরের যে মানবিক চিন্তা ভাবনা, জাগতিক চিন্তা ভাবনা, সেগুলোও করতে শুরু করলো, এবং তারা আরো বেশি পরিমাণে পড়ার প্রতি বা জ্ঞান অর্জনের প্রতি আগ্রহী হয়ে উঠলো। এই যে নতুন করে যে আগ্রহী হয়ে ওঠাটাকে বলা হচ্ছে রিভাইভাল, ঠিক আছে তো? বিশেষ করে গ্রিক এবং কিসের প্রতি? গ্রিক এবং রোমান লিটারেচারের প্রতি, ধর্মের প্রতি না। বলা হচ্ছে কি? ধর্মীয় বইয়ের কথা আসছে না, আসছে কি?
বলো কোন কোন বইয়ের প্রতি, কোন বইয়ের প্রতি বলো। এই যে বাইবেল মানে বিভিন্ন সাহিত্য। হ্যাঁ, গ্রিক গ্রিক রোমান। লিটারেচার, রোমান লিটারেচার, এগুলোর প্রতি, ঠিক আছে তো। দেখো রিভাইভাল অফ লার্নিং বলতে কি বোঝানো হচ্ছে, দেখো এই যে রিভাইভাল অফ লার্নিং মানে হচ্ছে রাফলি স্প্যানিং এত টু এত, মেক্স আ রিনিউড এত গ্র্যাজুয়াল এলিমেন্ট অফ দ্য, দেখো এখানে বলছে কি ইন্টারেস্ট ইন ক্লাসিক্যাল লার্নিং, তাহলে আ পিরিয়ড অফ রিনিউড ইন্টারেস্ট ইন ক্লাসিক্যাল লার্নিং অ্যান্ড দ্য গ্র্যাজুয়াল এনলাইটমেন্ট অফ হিউম্যান মাইন্ড আফটার দ্য মিডল এজেস, তাই তো মিডল এজে, তাহলে এটাকে বলা হচ্ছে এজ অফ রিভাইভাল। হ্যাঁ, রিনিউড ইন্টারেস্ট কিসের প্রতি, বিশেষ করে দেখো এই যে দেয়ার ওয়াজ আ রিসার্জেন্স অফ ইন্টারেস্ট ইন স্টাডিং দ্য ক্লাসিক্স অফ দ্য গ্রিকস অ্যান্ড রোমান্স পার্টিকুলারলি ইন ইটালি হুইচ দেন স্প্রেড টু ইংল্যান্ড, তাহলে ইটালিতে গ্রিক এবং রোমান সাহিত্য যে চর্চা হতো সেটার ইংল্যান্ডের যে স্প্রেড হলো এটাকেই বলা হচ্ছে কি রিনিউড ইন্টারেস্ট ইন ক্লাসিক্স। এবং এখানে কিসের উপর গুরুত্ব দেওয়া হলো, এমফাসাইজ অন এডুকেশন অ্যান্ড হিউম্যান পটেনশিয়াল, এখানে আর ধর্মের প্রতি গুরুত্ব না, এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে মানবিকতা, তাই তো, বা মানুষের যে পটেনশিয়ালিটি রয়েছে সেগুলোর প্রতি, এবং তার সাথে সাথে হচ্ছে মানুষের দেখো মূল্যবোধ যেটা ভ্যালু অফ হিউম্যান ক্রিয়েটিভিটি, এগুলোর প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে দিস এরা এমফাসাইজ এডুকেশন ইন্ডিভিজুয়াল অ্যাচিভমেন্ট এবং দ্য ভ্যালু অফ হিউম্যান ক্রিয়েটিভিটি অ্যান্ড পটেনশিয়াল। এবং আমরা তার উদাহরণ হিসেবে পেয়েছি কি এই যে আমেরিকা আবিষ্কার, তাই তো, তারপরে হচ্ছে তোমার প্রিন্টিং প্রেস ভারতীয় উপমহাদেশে মানুষজন আসা, এবং এই সময় দেখবো যে কিছু কিছু সায়েন্টিফিক কিন্তু ডেভেলপমেন্ট আস্তে আস্তে শুরু হয়েছে, যদিও তার কিছুটা সময় লেগেছে। ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজেস মানে কি, ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজেস লাইক ইংলিশ বিগ্যান টু বি ইউজ ফর লিটারেচার, মানে মানুষের কমন ল্যাঙ্গুয়েজ, তাই তো। ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ বলতে আমরা কোন ল্যাঙ্গুয়েজকে বুঝি, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, না স্যার, যেটা সচরাচর সবাই use আঞ্চলিক করে। ভাষা বা এলাকার ভাষা। হ্যাঁ, যেটা হচ্ছে মানুষের কমন ল্যাঙ্গুয়েজ, তাই তো, মানুষ যেটা যেটা মৌখিক। নিজস্ব ভাষা, তাই না, একদম এভরিডে ল্যাঙ্গুয়েজ যেটা, কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ। কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ, দেখো স্পোকেন ল্যাঙ্গুয়েজ বা নেটিভ স্পিচ যেটাই বলি না কেন, মানে মানুষ তার নিজস্ব ভাষায় সাহিত্য লেখা শুরু করলো, তাহলে দ্য ল্যাঙ্গুয়েজ অর ডায়ালেক্ট স্পোকেন বাই দ্য অর্ডিনারি পিপল ইন পার্টিকুলার কান্ট্রি অর রিজিয়ন, এটাকে বলতে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে তো। হ্যাঁ, তারপর কি বলছে শিফটিং অ্যাওয়ে ফ্রম দ্য ডমিনেন্স অফ ল্যাটিন বা ফ্রান্সের যে প্রভাব ছিল, এবং প্রিন্টিং প্রেস বিশেষ করে বলছে কি দ্য ইনভেনশন অফ দ্য প্রিন্টিং প্রেস বাই জোহানেস গুটেনবার্গ ইন দ্য মিড 15th century রিভলিউশনাইজ দ্য স্প্রেড অফ নলেজ অ্যান্ড আইডিয়াজ, ঠিক আছে তো। এইটাকে বলা হচ্ছে কি রিভাইভাল অফ লার্নিং। আর রিভাইভাল অফ লার্নিং এ কি কি, এইটুকু হলো রিভাইভাল অফ লার্নিং, আর এইগুলো হচ্ছে রিভাইভাল অফ লার্নিং এর আউটকাম বা হচ্ছে তার ইনস্ট্রুমেন্ট, তাই তো, এগুলোর জন্য হয়েছে। এছাড়া কি এর মাধ্যমে কি লিটারি ডেভেলপমেন্ট আসবে না, তখন কি মানুষ শুধু কি ধর্মীয় ব্যাপার নিয়ে লিখবে, তখন অ্যাংলো স্যাকশন বা অ্যাংলো নর্মান পিরিয়ডে আমরা দেখলাম কি যত সাহিত্যকর্ম রচিত হয়েছে অধিকাংশই কি ধর্ম প্রচারের উদ্দেশ্যে, তাই না। চার্চ কি করেছে, বিবলিক্যাল স্টোরি বা গল্পগুলোকে বা সাধু সাধ্যের জীবনীগুলোকে কি করেছে, তারা গল্প বা সাহিত্যের রূপ দিয়ে মানুষের কাছে প্রচার করেছে। কিন্তু পরবর্তীতে কি যখন এই যে তোমার রিভাইভাল অফ লার্নিং হলো, তখন কি তারা ধর্মীয় লেখালেখি করতেছে, নাকি মোটামুটি ধর্মের বাইরে চলে আসছে তারা, ধর্মের বাইরে চলে আসছে। সাহিত্যকর্মটা চার্চের বাইরে চলে আসছে। কিন্তু তখন শুধু তৎকালীন সময়ে যারা প্রিস্ট ছিল বা তারা ধর্ম প্রচারক ছিল তারাই বই লিখতো বা তারাই লেখালেখি করতো, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে চার্চের বাইরে কিন্তু চলে এসেছে, ঠিক আছে তো। চার্চের হাত থেকে সাহিত্যকর্ম কমন পিপলের হাতে চলে আসে, তাই বলছে এখানে উন্নতিটা শুরু হয়। দেখো রাইজ অফ ইংলিশ লিটারেচার, দ্য পিরিয়ড স দ্য ডেভেলপমেন্ট অফ আ ডিসলিং ইংলিশ লিটারেরি ট্রেডিশন উইথ রাইটার্স লাইক লাইগেট whose poems created a popular audience। এছাড়াও থিমস অ্যান্ড স্টাইলগুলো কি হলো দেখো, দ্য লিটারেচার অফ দিস পিরিয়ড এক্সপ্লোর থিমস অফ লাভ, শিভালরি অ্যান্ড দ্য হিউম্যান কন্ডিশন, অফেন ড্রয়িং ইন্সপিরেশন ফ্রম ক্লাসিক্যাল মডেলস। তো যাই হোক, বিশেষ করে রাইটারদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে থমাস মুর, তারপরে থমাস ওয়েট, তারপরে আর্ল অফ সারে, কারণ এরা কি করেছে, ওই যে ল্যাটিন বা গ্রিক রাইটারদের লেখালেখি তারা কি করেছে ইংলিশে ট্রান্সলেট করেছে, করে তারা কমন পিপলদের মধ্যে ওই সকল সাহিত্যকে ছড়িয়ে দিয়েছে। আর এর মাধ্যমেই কিন্তু আমরা সনেটকে পেয়েছি, তাই তো, সনেট পেয়েছি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ট্র্যাজেডি পেয়েছি বা কমেডি পেয়েছি, এগুলো কিন্তু ইংরেজি লিটারেচারে ছিল না, এগুলো প্রধানত হচ্ছে ওই গ্রিক বা রোমান লিটারেচার থেকে ধার করা, বুঝতে পারছি। আমরা তো একটা অলরেডি গ্রিক লিটারেচার পড়ি নাই, কোনটা পড়েছি বলো তো, গ্রিক ইডিপাস ইডিপাস রেস, তাই তো, ওই যে একটা ট্র্যাজেডি। এছাড়াও সেনেকান ট্র্যাজেডি, হ্যাঁ দেখো সেনেকা কোন দেশের, দেখো তিনি একজন রোমান স্টোইক ফিলোসোফার অ্যান্ড প্লে রাইট,
এবং তিনি যে ট্র্যাজেডিগুলো লিখছে সেগুলোকে ফলো করা এবং তার লেখাগুলোকে বলা হয় সেনেকান ট্র্যাজেডি। ঠিক আছে তো, এই সেনেকান ট্র্যাজেডি ফলো করে আমরা দেখবো এলিজাবেথান এই পেজে দেখে সেনেকান ট্র্যাজেডি, হ্যাঁ, সেনেকা ইজ বেস্ট নট ফর হিজ ট্র্যাজেডিজ হুইচ আর বেস্ট অন গ্রিক মিথস বাট ফিচার আর ডিস্টিং স্টাইল। এর ভিতরে কিছু রয়েছে যেমন হচ্ছে মিডিয়া, যেগুলো তোমরা হয়তো বা মাস্টার্সে পড়বা, তাই তো, তো থাইস্টেস, তাই তো, ফেডরা, এগুলো হচ্ছে কি এক একটা হচ্ছে ট্র্যাজেডি, সেনেকার লেখা। এই ট্র্যাজেডিগুলো আবার ট্রান্সলেট করা হয়েছে এই যে এর কারণে, তাই না? এই যে তোমার প্রিন্টিং প্রেস হয়েছে, রিভাইভাল অফ লার্নিং হয়েছে, তারা গ্রিক এবং রোমান লিটারেচারগুলোকে নিয়ে এসে তারা ইংরেজি ট্রান্সলেট করেছে। দেখো এই জায়গায় বলেছে, তারপরে কি হচ্ছে, ওই ট্রান্সলেটগুলো পড়ার মাধ্যমে ইংল্যান্ডে যারা রাইটার তারা বুঝতে পেরেছে যে আমাদের এইভাবে লেখা যেতে পারে, আমরাও এইভাবে লিখতে পারি। তখন তারা ওই সেনেকাকে ফলো করে তারা ট্র্যাজেডি লেখা শুরু করেছে। ঠিক আছে, দেখো সেনেকান ট্র্যাজেডিস particularly their violent and dramatic nature had a significant influence on Elizabethan playwrights। মানে এর পরবর্তী যে আমরা এলিজাবেথান এজে ঢুকবো, who adapted his style and themes, যারা কি করেছে এই সেনেকার ট্র্যাজেডির যে থিম বা স্টাইলগুলোকে তারা ফলো করেছে। বিশেষ করে দেখো এই যে আরো অনেক রাইটিং রয়েছে, দেখো এটা হচ্ছে কি পুরো তিনি জন্মগ্রহণ করেছেন কবে, হি ওয়াজ বোর্ন ইন 4 বিসি, মানে কি বিসি মানে কি, অ্যান্ড ডাইড 65 এডি। তাহলে তিনি জিসাস ক্রাইস্টের জন্মের 4 বছর আগে জন্মেছেন এবং মারা গেছেন কততে, জিসাস ক্রাইস্টের জন্মের, হ্যাঁ তাই তো, ডাইড ইন 65 বছর পর। তাহলে তিনি 22 বছর টোটাল, পর। হ্যাঁ তাহলে হচ্ছে কত, 69 বছর তিনি বেঁচে ছিলেন নাকি, হ্যাঁ জিসাস, তাহলে হচ্ছে 65 এডিতে তিনি মারা গেছেন। তো এইভাবে দেখা যাচ্ছে যে এই যে এইভাবে কি হচ্ছে, আমরা যখন পাচ্ছি হচ্ছে সনেটের ইয়া কি ফাদার কাকে বলা হচ্ছে, পেট্রাক, তাই না? এই পেট্রাকাস সনেটকে করেছে কি, পেট্রাকাস সনেটকেও তারা ট্রান্সলেট করেছে। বিশেষ করে যে থমাস এই যেখানে পাইলাম না কিছু নাম, ও সরি হারিয়ে ফেললাম, এই যে থমাস ওয়েট, ইনি কি করেছেন, আ প্রমিনেন্ট পয়েট হু ইন্ট্রোডিউস নিউ ফর্মস অ্যান্ড স্টাইল ইন ইংলিশ লিটারেচার। এমনকি দেখো অ্যানাদার ইনফ্লুয়েন্সিয়াল পয়েট হু কন্ট্রিবিউট টু দ্য ডেভেলপমেন্ট অফ ইংলিশ পোয়েটিক ফর্মস, মানে হচ্ছে আর্ল অফ সারে বা থমাস ওয়েট, এরা কি করেছে, ওই দেখা যাচ্ছে তোমার যে রোমান যে রাইটাররা রয়েছে, পেট্রাক কোন দেশের বলো তো, ইটালিয়ান, তাই না? হ্যাঁ, ইটালিয়ান একজন সনেটিয়ার, তিনি যে সনেট লিখছেন এটাকে আবার কি করা হয়েছে, ট্রান্সলেট করা হয়েছে, কপি করা হয়েছে। কে করেছে? দেখো আমরা যদি দেখি তার থমাস ওয়েট, দেখো এই যে তিনি কি করেছেন, ইংরেজি সাহিত্যে ইন্ট্রোডিউস করেছেন। এই যে স্যার থমাস ওয়েট 1503 না, ওর মধ্যেই দেখো 1542, তার মানে ওই সময় পড়তে রিভাইভাল অফ লার্নিং এর মধ্যেই। হ্যাঁ, কি করেছে দেখো, তিনি হচ্ছেন একজন দেখো ইংলিশ পলিটিশিয়ান এবং অ্যাম্বাসেডর হওয়ার কারণে কিন্তু তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করছেন, ভ্রমণ করার কারণেই তিনি কিন্তু হয়তো এই যে রোমে গেছেন, সেখানে হয়তো ইটালিতে গেছেন, ইটালিতে গিয়ে হয়তো পেট্রাকের এই লেখালেখিগুলো তিনি পেয়েছেন, সেগুলোকে তিনি আবার কি করেছেন, ট্রান্সলেট করেছেন। দেখো এ কারণে তিনি কি করছেন, লিরিক পোয়েট ক্রেডিটেড উইথ ইন্ট্রোডিউসিং দ্য সনেট টু ইংলিশ লিটারেচার। তাহলে আমরা জানি ইংলিশ লিটারেচার মানে ইংলিশ সনেট বলতে আমরা কার সনেটকে বুঝি, মেইনলি আমরা সনেটের বলতে কাকে বুঝি, শেক্সপিয়ার বুঝি। কিন্তু শেক্সপিয়ারের আগেই তারা কিন্তু ইন্ট্রোডিউস করে গেছে ইংলিশ লিটারেচারে, কিন্তু তারা যেহেতু নতুন ফর্ম না, তারা ওই পেট্রাকের ফর্মটাই ইউজ করেছে। এই জন্য নতুন কোনো ফর্ম না থাকার কারণে তাদেরকে আমরা ইংরেজি সাহিত্যের মানে যে লিটারেচার মানে সনেট সেটা বলতে পারছি না, কারণ তারা নতুন ফর্ম দেয়নি, কিন্তু শেক্সপিয়ার নতুন ফর্ম দিয়েছেন, তাই না? দেখো এছাড়াও যদি আমরা দেখি থমাস ওয়েটের পর হচ্ছে দ্য আর্ল অফ সারে, দেখো তিনিও কিন্তু একজন পলিটিশিয়ান, তিনি কি করেছেন, তিনিও একজন পয়েট। দেখো তিনি একজন ইংলিশ নোবেলম্যান, পলিটিশিয়ান এন্ড পয়েট। হি ওয়াজ ওয়ান অফ দ্য ফাউন্ডার্স অফ ইংলিশ রেনেসাঁস। ঠিক আছে তো, দেখো এখানে আমরা তার জন্ম মৃত্যু কত পাচ্ছি, দেখো এই যে 1516 থেকে 1547 এর ভিতরেই কিন্তু এর ভিতরেই কিন্তু এই সময়, তার মানে কি এরা কি হয়েছে, এই ধরনের রিভাইভাল অফ লার্নিং এর প্রতি উৎসাহিত হয়ে তারা কিন্তু লেখালেখি করেছে। হ্যাঁ, এবং তারা পরবর্তীতে এই বিভিন্ন ধরনের রাইটিংগুলো তারা ইংল্যান্ডে নিয়ে আসার চেষ্টা করেছে। কথা বুঝতে পেরেছো? তো সেটা এখানে বলা হচ্ছে, দেখো দ্য 150 years অফ দ্য রিভাইভাল পিরিয়ড আর সিঙ্গুলারলি ডেস্টিটিউট অফ গুড লিটারেচার, মানে ভালো কোনো সাহিত্যকর্ম হয়নি। কেন হয়নি বলো তো? কারণ এই সময় তারা নিজেরা লেখেনি, তারা করেছে কি, অন্যের লেখাগুলোকে কপি করেছে, এবং অধিকাংশ ক্ষেত্রে মানুষের মনটা কি ছিল,
ধর্ম দ্বারা অকুপাইড ছিল, ধর্মীয় চিন্তা ভাবনা দ্বারা। বলছে কি মেন্স মাইন্ডস আর টু মাস অকুপাইড উইথ রিলিজিয়াস অ্যান্ড পলিটিক্যাল চেঞ্জেস অ্যান্ড উইথ দ্য র্যাপিড এনলার্জমেন্ট অফ দ্য মেন্টাল হরাইজন টু ফাইন্ড টাইম ফর দ্যাট পিস অ্যান্ড লিজার হুইজ আর এসেন্সিয়াল ফর লিটারি রেজাল্ট। মানে এই সময় একটা উত্তাল পরিস্থিতি ছিল, এই সময় হয়তো লেখালেখি সম্ভব হয়নি, কিন্তু যা লিখেছে সেটাও মোটামুটি হয়তো দেখাচ্ছে সেই উন্নত মানের না। এই জন্য বলা হয় কি ডেস্টিটিউট অফ মানে বুঝো তো, বিবর্জিত বা শূন্য। এই সময় ভালো কোনো সাহিত্যকর্ম রচনা হয়নি, যেটুকু হয়েছে তাও হচ্ছে কপি পেস্ট করা। বুঝতে পেরেছ? তাহলে আমরা দেখতে পেলাম এর আগের একমাত্র রাইটার যিনি ইংরেজি ভাষায় লিখেছেন সে কে বলো তো? ইংরেজি ভাষায় লিখেছেন কে হলো? কাকে পেলাম আমরা এর আগে? থমাস হোয়াইট। না না না, চসার শেষ করে আসলাম না? বলে গেছে ওটা, দ্য ক্যান্টারবেরি টেলস। কি মনে আছে সবার? না মনে নাই? জি স্যার। সামনে আছে। তাকে কি কি বলা হচ্ছে? মডার্ন। হ্যাঁ, তিনি কি করেছেন? তিনি একমাত্র ব্যক্তি এই মানে রেনেসাঁস পিরিয়ডের আগ পর্যন্ত, মানে এলিজাবেথান এইজের আগ পর্যন্ত তিনি একমাত্র ব্যক্তি যিনি ইংরেজি সাহিত্যের অবদানের ক্ষেত্রে বা ভাষার ক্ষেত্রে বড় ধরনের তাতে কার্যক্রম হাতে নেন, এবং তিনি কমন ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশকে ব্যবহার করে তিনি সাহিত্যকর্ম রচনা করেন। তাই বলছে যে দেখো এখানে বলছে হুইচ অকুপাইড স্কলার অ্যান্ড দ্য নিউ প্রিন্টিং প্রেস অ্যালাইক। দেখো বলছে কি দ্য ফ্লাডস অফ নিউলি ডিসকভার্ড ক্লাসিক্স। হ্যাঁ, কারণ যে প্রিন্টিং প্রেস আবিষ্কৃত হওয়ার পর মানে জন্য নতুন ভাবে তারা ওই যে রোমান এবং গ্রিক ক্লাসিক রাইটিং গুলোকে তারা যেন ডিসকভার করলো, এবং এগুলো আসার কারণে স্কলাররা পড়তেই ব্যস্ত ছিল। হ্যাঁ, দেখো অকুপাইড স্কলার অ্যান্ড দ্য নিউ প্রিন্টিং প্রেস অ্যালাইক ওয়ার বাই দেয়ার ভেরি পাওয়ার অ্যান্ড অ্যাবান্ডেন্স আর ডিসকারেজমেন্ট অফ নেটিভ ট্যালেন্ট। তাহলে যেহেতু তারা মনে করো যখন সাহিত্যকর্মের মানে অন্যের কপি রাইটিং যখন আমার দেশে বেশি আসবে, তখন আমার দেশের মানুষ কি সাহিত্যকর্ম লিখতে উৎসাহিত হবে নাকি তারা নিজেরা পড়তে উৎসাহিত হবে? কোনটা? পড়বে না লিখবে? পড়তে উৎসাহিত পড়বে, হবে। পড়বে। তার মানে তারা আর প্রয়োজন মনে করছে না যে আমাদের লেখার দরকার, তাই না? তারা প্রয়োজন মনে করছে না, তারা সবসময় ব্যস্ত হয়ে আছে কিসে? ওই প্রিন্টিং প্রেসের মাধ্যমে কপি হচ্ছে, ট্রান্সলেট হচ্ছে, আর তারা পড়তেছে। তারপর নিজেরা যে কিছু তৈরি করবে এটার প্রতি তাদের আগ্রহ খুব কম ছিল। তাই বলছে দেখো আ ফেমাস ক্লাসিক্যাল স্কলার রোজার অ্যাসাম who published a book called Taxophilus, School of Shooting in 1545 expresses in his preface an apology of very widespread dissatisfaction over the neglect of native literature. হ্যাঁ, এটার উপর যে নেটিভ লিটারেচারের প্রতি যে এত অবজ্ঞা মানুষের, যে তারা শুধু বিদেশি রাইটিংই পড়ছে, তাই তো ক্লাসিক্যাল রাইটিংগুলোই পড়ছে, কারণ এগুলোর প্রতি তারা খুব আগ্রহ বোধ পেয়েছে, তাই না? যে তারা খুব ইন্টারেস্ট পেয়েছে, এই জন্য তারা নিজস্ব লেখালেখি বাদ দিয়ে তারা ওই গ্রিক এবং রোমান ক্লাসিক রাইটিং হাতে পেয়ে খুশি, এতে তারা মোটামুটি সন্তুষ্ট। হ্যাঁ, তো পরবর্তী যখন আরেকটা বিষয় হলো, যখন অনেক বেশি পড়ে না মানুষ, পড়তে দেখবো তার ভিতরে আবার লেখারও আগ্রহ তৈরি হয়ে যায়, কারণ তারা কি এতদিন ধরে ম্যাটেরিয়াল সংগ্রহ করেছে। যত বেশি পড়বা তত বেশি তোমার একটা লেখনির আগ্রহ তৈরি হবে, বা লেখার একটা বিশেষ হাত চলে আসবে। মানে তোমার ল্যাঙ্গুয়েজগত ডেভেলপমেন্ট আসবে, তুমি অনেক পড়ার কারণে তোমার ভিতরে একটা স্টোরি লাইন তৈরি হবে, এবং তুমি যা দেখবা তাই নিয়ে তোমার ভিতরে একটা লেখার আগ্রহ তৈরি হবে। তো এরকম বলতেছে যে যেহেতু তারা ক্লাসিক রাইটিং পড়েছে, পরবর্তী দেখা যায় যে ওই 50 বা 60 বছরে না হলেও পরবর্তী যে এলিজাবেথেন এজ যখন আসলো, তখন দেখা গেল যে ব্যাপক পরিমাণে রাইটার কিন্তু সৃষ্টি হয়ে গেছে। শুধু এই 150 বছরের মানে ঘাটতি ওইখানে কিন্তু পূরণ হয়ে গেছে। কারণ বলছি ইংরেজি সাহিত্যের যে 8টা বা 9টা এজ আছে, তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এজ হচ্ছে গোল্ডেন এজ বলা হচ্ছে কাকে জানো? এলিজাবেথান পিরিয়ডকে। তাহলে এলিজাবেথান পিরিয়ড গোল্ডেন এজ কেন হলো? কারণ এই যে তারা যে নতুন কিছুর সঙ্গ পেল, তারা যে নতুন কিছুর প্রতি ইন্ট্রোডিউসড হলো, এই ইন্ট্রোডাকশনই হয়তো যারা পড়েছে তাদের না, কিন্তু তার পরবর্তী জেনারেশনকে উৎসাহিত করেছে প্রচুর পরিমাণে লিখতে, এবং তারা এইগুলোর কপি দেখেই তারা নিজের মতো, যেমন যে শেক্সপিয়ার, তাই না, আর্ল অফ সারে, তাই তো থমাস ওয়েট, এরা সনেট এখানে ইন্ট্রোডিউস করেছে, কিন্তু শেক্সপিয়ার কি করেছেন? তিনি নিজের মতো করে একটা সনেটের যে ফর্ম সেটা আবিষ্কার করেছেন, তাই তো। তারপর সেনেকার ট্র্যাজেডি নিয়ে এসে এরা কপি করেছে, এরা ট্রান্সলেট করেছে। এবার দেখা যাচ্ছে থমাস কিড ওই এলিজাবেথে নিজে করেছে কি, সে একটা সেনেকান মডেলে নিজে একটা ড্রামা লিখে ফেলছে। তার মানে এলিজাবেথান এই যে আমরা যে সকল রাইটার পাবো এবং তারা যা লিখেছে সবই প্রধানত এটারই কিন্তু অবদান। এটাকে মানে মনে করলে হবে না যে এই এজটা বাজে এজ, এই এজে কোনো কিছু লেখা হয়নি। হ্যাঁ, লেখা হয়নি ঠিক আছে, কিন্তু ম্যাটেরিয়াল সংগ্রহিত হয়েছে যেটা পরবর্তী এজকে প্রাচুর্যময় করে তুলেছে। এরকম প্রাচুর্যময় এজ
আর কোনো এজ নেই, মানে এমন কোনো বিষয় নেই যে সে সময় লেখা হয়নি। হ্যাঁ, এখন মডার্ন এজ আছে, মডার্ন এজের সাথে তো আর কম্পেয়ার করা যাবে না কোনো কিছুর, কারণ কি মডার্ন এজে তো মোটামুটি এখন অ্যাভেলেবিলিটি বেড়ে গেছে না, এখন সফট কপি ই বুক থেকে শুরু করে, হ্যাঁ, পিডিএফ থেকে শুরু করে একদম হাতে হাতে বই চলে যাচ্ছে, কোটি কোটি বই শুধু এক ক্লিকে পাওয়া যাবে, ঠিক আছে। কিন্তু তারপরে কি আমরা স্যার এটা প্রস্তুতি পর্ব ছিল তাই না? হ্যাঁ, এটা প্রস্তুতি পর্ব বলা যায়, হ্যাঁ, সেই হিসাবে তুমি ধরে নিতে পারো যেটা একটা প্রস্তুতি পর্ব। আসলে এটাকে আমরা ধরে নিচ্ছি প্রস্তুতি পর্ব, কিন্তু আমরা ধরে নিতে পারি যেটা হচ্ছে কি একটা এক্সপোজার টু দা কি বল ওয়েলথ অফ নিউ লিটারেচার, হ্যাঁ, এইটা। তাহলে দেখো, অন দ্য কন্টিনেন্ট অলসো দিস নিউ ইন্টারেস্ট ইন দ্য ক্লাসিক্স সার্ভ টু চেক দ্য গ্রোথ অফ দ্য নেটিভ লিটারেচার। এই যে মানে চেক করছে, মানে নেটিভ লিটারেচার যে আমাদের করতে হবে এটার প্রতি আগ্রহটা প্রথম দিকে একটু কম ছিল। ইন ইটালি স্পেশালি ফর আ ফুল সেঞ্চুরি আফটার দ্য ব্রিলিয়ান্ট এজ অফ ডান্টে অ্যান্ড পেট্রাক নো লিটারেচার ওয়াজ প্রডিউসড। দেখো প্রত্যেকটা এজে এমন একটা সময় আছে, মানে প্রত্যেকটা মানে দেশেই এমন একটা পিরিয়ড আছে যে পিরিয়ডে কোনো সাহিত্যকর্ম রচনা হয়নি, কিন্তু মানুষ ওই সময় ব্যাপক পড়েছে, কিন্তু ঠিক তার পরবর্তী এজে গিয়ে কিন্তু একটা বড় ইফেক্ট কিন্তু আমরা পেয়েছি। এটা ইটালিতেও ঘটেছে, গ্রিকেও হয়তো বা ঘটেছে। স্যার হ্যাঁ বলো। স্যার আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। বাকিরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। স্যার আমার কথা জি স্যার। আবার চলে গেল। আচ্ছা, হয়তো তোমার নেটে একটু প্রবলেম থাকতে পারে, একটু একবার ইয়া করে আবার যুক্ত হও। হ্যাঁ, স্যার আমি মানে বের হয়ে আবার যুক্ত হয়েছি, তারপর স্ক্রিন কতক্ষণ আসে আবার চলে যায় আবার আসে এরকমই তোমার করতেছে। নেটটা মনে হয় একটু দুর্বল হয়ে গেছে আপাতত। হ্যাঁ, একটু দুর্বল। নেটওয়ার্কের সমস্যা হবে। হুম, হুম। কারণ আমার এখানে সমস্যা নেই, কেউ দেখতে পাবে না তোমরা। হ্যাঁ, আচ্ছা যাও। তাই বলছে দেখো, দ্য ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ ইটসেলফ সিম টু গো ব্যাকওয়ার্ড। হ্যাঁ, দ্য ট্রুথ ইজ দ্যাট দিস গ্রেট রাইটার্স ওয়ার লাইক দেখো চসার ফার ইন অ্যাডভান্স অফ দেয়ার এজ। হ্যাঁ, তার মানে যাক এটুকু আমাদের দরকার নেই। তার মানে এখানে আমরা যেটা বুঝলাম সেটা হলো কি, যে প্রথম দিকে এই সময়ে এই 100-150 বছর সাহিত্যকর্ম খুব একটা রচিত হয়নি। এই জায়গায় একটা কথা আছে, দেখো দ্য 15th century ওয়াজ অ্যান এজ অফ প্রিপারেশন। ঠিক আছে তো, কিসের প্রিপারেশন? অফ লার্নিং, দ্য বিগিনিং অফ সায়েন্স অ্যান্ড অফ গেটিং অ্যাকোয়েন্টেড উইথ দ্য গ্রেট আইডিয়ালস। এটাই হচ্ছে এখানে বড় কথা, যে এই 150 বছর আসলে ছিল কি একটা প্রিপারেশন পিরিয়ড, তাই তো, অফ বিং অ্যাকোয়েন্টেড, তাই তো, পরিচিত হওয়ার পিরিয়ড, এক্সপোজ হওয়ার পিরিয়ড, যে পিরিয়ডে আমরা কি এই যে দেখো দ্য স্টার্ন ল, দ্য প্রোফাউন্ড ফিলোসফি, তাই তো, দ্য মিথোলজি, নোবেল পোয়েট্রি অফ দ্য গ্রিকস অ্যান্ড রোমান, এইগুলো আমরা সম্পর্কে জেনেছি। আর এই জানার কারণে হলো কি, সো দ্য মাইন্ড ওয়াজ ফার্নিশড উইথ আইডিয়াস ফর নিউ লিটারেচার। অতএব মানুষের মন এখন পুরো প্রাচুর্যময় হয়ে উঠলো, তাতে এনরিচ হয়ে উঠলো উইথ ডিফারেন্ট কাইন্ড অফ আইডিয়ালস অ্যান্ড আইডিয়াস, তাই তো, আদর্শ এবং মতামতে বা ধারণায় পূর্ণ হওয়ার কারণে পরবর্তী এই যে আমরা দেখব যে কি পরিমাণ সাহিত্যকর্ম একবারে রচিত হয়েছে। তবে এই এজেও কিছু কিছু সাহিত্য রচিত হয়েছে, তবে সবচেয়ে যিনি মেজর রাইটার আমরা তাকে পেয়েছি তিনি হলেন থমাস মুর। দেখো, উইথ দ্য এক্সেপশন অফ মেলোডিজ মডার্ডি আর্থার হুইচ ইজ স্টিল মেডিয়েভাল ইন স্পিরিট, দ্য স্টুডেন্ট উইল ফাইন্ড লিটল ইন্টারেস্ট অফ দ্য লিটারেচার অফ দিস পিরিয়ড। এই সময় ইন্টারেস্ট ছিল না, যা হোক ওগুলো আমাদের কথার দরকার নেই। ইউটোপিয়াটা আমরা একটু দেখবো থমাস মুরের। এই যে দ্য টু গ্রেট বুকস হুইচ অ্যাপিয়ার্ড ইন ইংল্যান্ড ডিউরিং দিস পিরিয়ড আর আনডাউটেডলি ইরাসমাস, দ্য প্রেজ অফ ফলি। একটু নামটা খেয়াল রাখো, প্রথমে হচ্ছে কি ইরাসমাস, প্রেজ অফ ফলি, হ্যাঁ, এটা একটা, আর একটা মুরস ইউটোপিয়া। এই দুটা বই হচ্ছে এই এজের সবচেয়ে নাম করা গ্রেটেস্ট বুক। ইউটোপিয়া হচ্ছে কি, নাম কি, দ্য ফেমাস কিংডম অফ নোহয়ার। ইউটোপিয়া হলো একটা ল্যাটিন শব্দ যার মিনিং হলো কিংডম অফ নোহয়ার। মানে ইউটোপিয়া এমন একটা রাজ্যের কথা বলা হয়েছে যে রাজ্যে কোনো রকম দুর্নীতি থাকবে না, কোনো রকম ইগনোরেন্স থাকবে না, ধর্মীয় যে মানে কি বলবো প্রভাব সেগুলো থাকবে না, কিন্তু মানুষ সৎ হবে, মানুষ মোরাল বিষয়গুলোকে মেনে চলবে এবং শান্তিপূর্ণভাবে পরিচালনা করবে। এরকম কি আশা করা যায় পৃথিবীতে? এটা সম্ভব কখনো বলো তো? না স্যার। হ্যাঁ, যেহেতু সম্ভব না তাই তাকে বলতেছে কিংডম অফ নোহয়ার, মানে যে কিংডম কোথাও সম্ভব না। দেখো ইউটোপিয়া মিনিং দেখো, আ প্লেস অফ আইডিয়াল পারফেকশন। হ্যাঁ, তাহলে ইউটোপিয়া বলতে এমন একটা জায়গাকে বুঝবো যেটা হচ্ছে কি আইডিয়াল পারফেকশন, আ প্লেস অফ আইডিয়াল পারফেকশন স্পেশালি লজ, গভর্নমেন্ট এন্ড সোশ্যাল কন্ডিশন। ঠিক আছে তো, এবং এটা হচ্ছে অ্যান ইমাজিনারি অ্যান্ড ইনডেফিনিটলি রিমোট প্লেস, মানে এমন কোনো জায়গা যা আমাদের এই বাস্তব জগৎ থেকে সম্পূর্ণ ভিন্ন হবে। ঠিক আছে তো, তাহলে ইউটোপিয়া মানে কি নো প্লেস বা নো হোয়ার, মানে যেটা সম্ভব না, কিন্তু তারপরে তিনি লিখেছেন। হ্যাঁ, তারপরে তিনি এই বইটা লেখার চেষ্টা করেছেন, লিখে তিনি দেখিয়েছেন। দেখো এখানে বলছে ইউটোপিয়া কি বলছে, ইউটোপিয়া হচ্ছে imagine community or society that possesses highly desirable or near perfect qualities for its member. It was coined by দেখো স্যার থমাস মুর
for his 1516 book Utopia, which describe a fictional island society in the new world. হ্যাঁ, যে নতুন একটা ওয়ার্ল্ড হবে যেখানে একটা একটা আইল্যান্ড থাকবে বা রাজ্য থাকবে যেখানে সম্পূর্ণ মানুষ কি শান্তিপূর্ণভাবে ন্যায়, তাই তো, ন্যায় নিয়ে, ধর্মীয় সন্তুষ্টিবোধ নিয়ে, নীতিবোধ নিয়ে বসবাস করবে। এইটাকে বোঝানো হয়েছে। হ্যাঁ, কি বুঝতে পেরেছো? তাহলে ইউটোপিয়া কে লিখছে? ইউটোপিয়া কার লেখা? থমাস মোর। হ্যাঁ, থমাস মোরের লেখা। এটা কিন্তু মনে রেখো, একদম ব্রিফ কোশ্চেনের জন্য একটা ইম্পর্টেন্ট ওয়ান। আর ইরাসমাস কি লিখছে জানো? ইরাসমাস Praise of Folly. প্রেইজ অফ ফলি, তাই তো। এই দুটাই আবার কি এই সময়ে নাম করা বই হলেও দুঃখের বিষয় ইংল্যান্ডে প্রকাশিত হয়েছে এই বই দুটা, কিন্তু এরা ছিল কিসে লেখা? ল্যাটিনে লেখা। বোথ দেখো, বোথ ওয়ার রিটেন ইন ল্যাটিন বাট ওয়ার স্পেশালি ট্রান্সলেটেড ইনটু অল ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজেস, কিন্তু এই যে ট্রান্সলেট করা হয়েছে। দ্য প্রেজ অফ ফলি ইজ লাইক আ সং অফ ভিক্টরি ফর দ্য নিউ লার্নিং হুইচ হ্যাড ড্রিভেন অ্যাওয়ে ভাইস, দেখো, ইগনোরেন্স অ্যান্ড সাসপিশন, দ্য থ্রি ফোর্স অফ হিউম্যানিটি। তাহলে প্রেজ অফ ফলির যে থিমটা হলো কি, যে এখানে একটা নিউ লার্নিং এর ভিক্টরি সং এখানে দেখানো হয়েছে, যে তিনটা ফলি সেগুলোকে দূর করা হয়েছে। তিনটা হচ্ছে কি মানুষের জন্য শত্রুমূলক আর কি, থ্রি ফোর্স অফ হিউম্যানিটি। তাহলে মানুষ বা মানবিকতার তিনটা বড় শত্রু হলো পাপ, অজ্ঞতা এবং কুসংস্কার। এই তিনটাকে যদি সমাজ থেকে দূর করা যায় তাহলে সমাজে শান্তিপূর্ণভাবে বসবাস করা সম্ভব। ঠিক একই ধারণা তিনি ইউটোপিয়াতেও দিয়েছেন। এই যে মুর বলছে পাবলিশড 1516 ইজ আ পাওয়ারফুল অ্যান্ড অরিজিনাল স্টাডি অফ সোশ্যাল কন্ডিশনস। এখানে তিনি কি দেখেছেন দেখো, এই যেখানে মুর লার্নস ফ্রম আ সেলার ওয়ান অফ আমেরিগোস ভেসপেজ। দেখো, আমেরিগোর কাছ থেকে তিনি একটা দ্বীপের কথা শুনলেন। হ্যাঁ, ওই দ্বীপের কথা শুনেই তিনি কি করলেন, একটা দ্বীপ ভেবে নিলেন। তাই বলছে দেখো, মুর লার্নস ফ্রম আ সেলার ওয়ান অফ আমেরিগো ভেসপুসি। আমেরিগো ভেসপুসি কে বলো তো? মনে আছে আমেরিগো ভেসপুসি কে? যিনি কি করেছে, যার নাম অনুসারে কি করা হয়েছিল, আমেরিকার নামকরণ করা আমেরিকা হয়েছিল। প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ, আমেরিকার নামকরণ করা হয়েছে। তাহলে তারা যেহেতু এই দেখো সেলার ছিলেন, তা আমেরিগো ভেসপুসির একজন সেলারের কাছ থেকে তিনি দ্বীপের কথা শুনেছিলেন, নিউ ল্যান্ড, নিউ ওয়ার্ল্ডের কথা শুনেছিলেন, যেটা আমরা বলছি হচ্ছে আমেরিকা। দেখো, আমেরিগো ভেসপুসি was an Italian explorer and navigator from the Republic of Florence, from whom দেখো আমেরিকা ইজ নেমড, যার নাম অনুসারে আমেরিকার নামকরণ করা হয়। এবং আমেরিকা আবিষ্কৃত হয় কত সালের দিকে দেখো, এই দেখো 1497 থেকে 1504 এর মধ্যে, এর মধ্যে, তাই তো। আমেরিকা পার্সন অ্যাট লিস্ট টু ভয়েস অফ এজ অফ ডিসকভারি। দেখো, তো তার কাছ থেকে শুনে, এই যে মুর তার কাছ থেকে শুনেছিল, দেখো, অফ আ ওয়ান্ডারফুল কিংডম অফ নোহোয়ার ইন হুইচ অল কোশ্চেন অফ লেবার, গভর্নমেন্ট, সোসাইটি, রিলিজন হ্যাভ বিন ইজিলি সেটেলড বাই সিম্পল জাস্টিস অ্যান্ড কমন সেন্স। মানে মানুষ যেখানে ন্যায় বিচার এবং কমন সেন্স দিয়ে সকল সমস্যার সমাধান করবে। কমন সেন্স হলো সবচেয়ে বড় সমস্যা, মানে বড় কথা। হ্যাঁ, এটা যদি না থাকে, যা হয় তা আমাদের দেশে যা হচ্ছে, প্রতিনিয়ত গন্ডগোল, মারামারি, হইচই হতে যাচ্ছে। আমরা শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করি, আমাদের ভিতরে কোনো নীতি নৈতিকতা নেই। এই যে তোমার রেপ হচ্ছে, যেটাই বলি না কেন, খুন হচ্ছে, খারাপি হচ্ছে, এগুলো কি রাজনৈতিক অস্থিরতা তৈরি করার জন্য হচ্ছে, আমার কাছে যেটা মনে হয়। আর এমনিতে তো মানুষের অন্য ভাব আছেই, যাদের ভিতরে কমন সেন্স নাই, যাদের ভিতরে ধর্মীয় বোধ নাই, এ কারণে এই ঘটনাগুলো ঘটছে। তারপর ইন দিস ইউটোপিয়া উই ফাইন্ড ফর দ্য ফার্স্ট টাইম অ্যাজ দ্য ফাউন্ডেশন অফ সিভিলাইজ সোসাইটি, যেটা সিভিলাইজ সোসাইটি কেমন হতে পারে তা ইউটোপিয়াতে কিন্তু বর্ণনা করা হয়েছে। ইউটোপিয়া নিয়ে কিন্তু শর্ট নোট হতে পারে। হ্যাঁ, এই দুটো খেয়াল রাখবে। হচ্ছে দ্য থ্রি গ্রেট ওয়ার্ডস লিবার্টি, ফ্র্যাটার্নিটি অ্যান্ড ইকুয়ালিটি। তোমরা কি জানো এটা হচ্ছে স্লোগান কোন ইয়ার, কোন বিদ্রোহের স্লোগান বলো তো? কোন বিপ্লব? হ্যাঁ, ফ্রেঞ্চ বিপ্লবের। তাহলে এই তিনটা ওয়ার্ড কিন্তু ওখানে দেখিয়েছেন, যে লিবার্টি, ফ্র্যাটার্নিটি অ্যান্ড ইকুয়ালিটি হুইচ রিটেইনড দেয়ার ইন্সপিরেশন থ্রু অল দ্য ভায়োলেন্সেস অফ ফ্রেঞ্চ রেভলিউশন হুইচ আর স্টিল দ্য আনরিয়ালাইজড আইডিয়াল অফ এভরি ফ্রি গভর্নমেন্ট। মানে কি, দেখো, আনরিয়ালাইজ মানে সবাই বুঝতেই পারছে না, আমরা সবাই ফ্রি গভর্নমেন্ট, কিন্তু এই তিনটা কথা মানি না। সে ফ্রেঞ্চ বিপ্লব থেকে শুরু করে এখনো অনেক বিপ্লব হয়েছে, কিন্তু আমরা আজও মানতে পারিনি। আমাদের দেশে কি একটা বিপ্লব হয়ে গেল না? বলো, কিসের জন্য হয়নি? মানে এই বিপ্লবটা কেন হলো বলো? কারণ এই তিনটা শব্দ আমাদের সরকারও ভুলে গেছেন, যে স্বাধীনতা, তাই তো, ভ্রাতৃত্ববোধ এবং সমতা, বৈষম্য করা যাবে না, মানুষকে স্বাধীনভাবে বসবাস করতে দিতে হবে, এবং সকলের মধ্যে একটা ভ্রাতৃত্বপূর্ণ অবস্থান থাকতে হবে। এই তিনটা শব্দ যে দেশে ভুলে যাবে সেই দেশেই বিপ্লব হতে বাধ্য, এবং প্রতিনিয়ত বিভিন্ন দেশে হচ্ছে। তাই বলা হচ্ছে এই তিনটা গ্রেট ওয়ার্ড, এই তিনটা গ্রেট ওয়ার্ড যারা মাথায় রেখে জনগণকে পরিচালনা করবে, তারাই শান্তিপূর্ণভাবে একটা আইডিয়াল সোসাইটি গঠন করতে পারবে।
তাই বলতে দেখো, অ্যাজ ই হিয়ার্স অফ দিস ওয়ান্ডারফুল কান্ট্রি মোর ওয়ান্ডার্স হোয়াই আফটার 15 সেঞ্চুরিজ অফ ক্রিশ্চিয়ানিটি, যে ক্রিশ্চিয়ানিটির এই 15 সেঞ্চুরির পরেও কেন ক্রিশ্চিয়ানিটি একটা আইডিয়ালাইজ সোসাইটি তৈরি করতে পারলো না। হিজ ওন ল্যান্ড ইজ সো লিটল সিভিলাইজড, এমনকি তার নিজের দেশও সিভিলাইজড না, তারপরে সবাই নাকি একটা ধর্ম বিশ্বাসী। হ্যাঁ, আমরা ক্রিশ্চিয়ানিটিতে বিশ্বাসী, কিন্তু আমরা একটা আইডিয়াল সোসাইটি সবার জন্য করতে পারিনি। একইভাবে আমরা কি বাংলাদেশের কি সবাই কি আমরা কি ইসলাম ধর্ম বিশ্বাসী, তাই তো? আমরা কি এখনো ইসলাম মতে কি একটা দেশ তৈরি করতে পেরেছি? ওই আদর্শে কি তৈরি করতেছি? এবং আদর্শ আমরা রাজনৈতিকভাবে তৈরি করতে না পারলাম, ভালো কথা, কিন্তু আমরা কি আদর্শ দিয়ে চলছি? প্রত্যেকটা মানুষ চলছি? না স্যার। তাহলে তাহলে ধর্ম ধর্ম করে লাভ কি ভাই? ধর্ম করে লাভ কি যদি আমরা নিজেদের কে সেই ধর্মপথে পরিচালনা করে একটা সুন্দর রাজ্য গঠন করতে না পারি? হ্যাঁ, আমরা শুধুমাত্র উৎসব পালন করি আর কি, কিন্তু ধর্মীয় আদর্শগুলো আমরা মুখে বলি যতক্ষণ আমার প্রয়োজন, যখন আমার প্রয়োজন নেই তখন আমি আমার মাথা ঘুরিয়ে ফেলি। হ্যাঁ, এরকম বলছে। উৎসব নিয়ে বেশি মাতামাতি হয়। বলো। হ্যাঁ উৎসব নিয়ে বেশি মাতামাতি হয়। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা জাস্ট উৎসবে বিশ্বাসী, এটাই হচ্ছে ব্যাপার, কিন্তু ধর্মীয় প্রত্যেকটা আদর্শে আমরা বিশ্বাসী না। মানে বিশ্বাসী হলেও মানি না, বিশ্বাস বলবো না, যেটা মানি না সেটা বিশ্বাস বলা যায় না, যেটা মানি না সেটা কখনো বিশ্বাস বলা যায় না। ঠিক আছে তো? যেমন আমি তো জানি তোমার ধর্ম সম্পর্কে আমি জানি, কিন্তু তোমার ধর্মকে আমি মানি, বলো? আবার আমার ধর্ম সম্পর্কে তুমি হয়তো কিছু কিছু জানো, কিন্তু তুমি কি তাইগুলো মানবা না? তাহলে জানা আর মানা এক বিষয় না। অতএব তুমি জানলেই যে ধর্ম বিশ্বাসী হবা তা কিন্তু না। অধার্মিক আর নাস্তিকতার মধ্যে পার্থক্য আছে নাকি? অধার্মিক আর নাস্তিকতার মধ্যে পার্থক্য কি? বলো। অধার্মিক আর নাস্তিকতার মধ্যে পার্থক্য কি? নাস্তিক হচ্ছে যে জানার পরেও মানে ওই ধর্মে থেকেও মানে না। না 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 না। আচ্ছা, নাস্তিক যে সৃষ্টি করে তাকে বিশ্বাস আল্লাহ করে বা না। গড কাউরে কিছুই বিশ্বাসই করে না, সে হয়েছে না। ধার্মিক মানে ধর্মকে বিশ্বাস করে কিন্তু ধর্মটা মানে না। ধর্মকে বিশ্বাস করে কিন্তু ওই প্রপারলি মানতে পারে না। হ্যাঁ, অধার্মিক হচ্ছে যে জেনেও মানে না, হচ্ছে অধার্মিক। ঠিক আছে তো? আর যে বিশ্বাসী করে না, ওগুলো জানেও না, মানে বিশ্বাস মানে জানলেও ওগুলো মানে না, মানে না। হ্যাঁ, এটা হচ্ছে নাস্তিকতা। ঠিক আছে তো? ঈশ্বর ঈশ্বর মানে নাস্তিকতার প্রধান ভিত্তিটা হলো যে তিনি এক ঈশ্বরবাদ বা ঈশ্বর বা গড গডেস বলে এগুলো তো বিশ্বাস করে না, যে এটা পৃথিবী যেমন চলছে তেমন চলছে এটা। তো যাই হোক, তাই বলতেছে অ্যাজ উই রিড দ্য বুক টুডে উই আস্ক আওয়ারসেলফ দ্য সেম কোশ্চেন। হ্যাঁ, আমরা এখনো হয়তো বললে একই কোশ্চেন, যে এখনো কেন আমরা সিভিলাইজ হতে পারিনি? এত সুন্দর তত্ত্ব আমরা পেয়েছি, ধর্মে আছে, কেন মানতে পারি? দ্য স্প্লেন্ডিড ড্রিম ইজ স্টিল ফার ফ্রম বিং রিয়েলাইজড। এই চমৎকার স্বপ্নটা আজও বাস্তবায়ন হয়নি। ইয়েট ইট সিমস অ্যাজ ইফ এনি নেশন কুড বিকাম ইউটোপিয়া ইন আ সিঙ্গেল জেনারেশন। বলছে যে কোনো দেশ চাইলে একবারই তারা ইউটোপিয়া হতে পারে। সো সিম্পল অ্যান্ড জাস্ট আর দ্য রিকোয়ারমেন্ট। কারণ কি এর জন্য প্রয়োজন? খুবই সিম্পল হিসাব। সিম্পল হিসাব কি? এই যে তিনটা কথা, হ্যাঁ, লিবার্টি, ফ্র্যাটার্নিটি অ্যান্ড ইকুয়ালিটি। কিন্তু এগুলোকে আমরা দিতে চাইবো? এবং এখানে জাস্ট কি করতে হবে? লেবার, গভর্নমেন্ট, সোসাইটি এবং রিলিজিয়ন, এইগুলোকে ঠিক মতো একটু মানতে হবে। এই তিনটা সমন্বয় হবে, আর হচ্ছে এইগুলোকে একটা সরকার মেনে চলবে, তাহলেই তো একটা দেশ অটোমেটিক ইউটোপিয়া হয়ে গেল, তাই না? দুর্নীতিগুলো খেয়াল করো, দুর্নীতিগুলো যদি আমরা একটু খেয়াল করি তাহলে বুঝতে পারি যে এইগুলো না করলেই তো সমস্যাটার সমাধান হয়ে যায়। কারণ আমরা কি একটা চক্রাকার দুর্নীতিতে আছি না? একটা চক্রাকার দুর্নীতিতে আছি। কিভাবে দেখো তো? আমি যদি একটু কৃষি বা এই খাদ্য দিয়েই বোঝাই, তাতে কি কি দাঁড়াচ্ছে? আমি মনে করো আমার একটা গরুর ফার্ম আছে, আমি বিষ দিয়ে বা হচ্ছে সার বিষ দিয়ে ওষুধ টষুধ দিয়ে আমি গরু মোটা তাজাকরণ করতেছি। আমি ভাবতেছি আমার খুব ইনকাম হবে নাকি, আমি লাভবান হব। আরেকজন হয়তো কৃষি কাজ করতেছে, যে সেও হয়তো বেগুন ফলাচ্ছে বা যে কোনো সবজি ফলাচ্ছে ব্যাপক পরিমাণে সার বিষ দিয়ে, সেও ফলাচ্ছে, সেও ভাবছে যে আমিও প্রচুর পরিমাণে ইনকাম করবো নাকি। ওদিকে মনে করে ডাক্তারও কি কি করতেছে? ফাঁকি ঝুঁকি দিয়ে ওষুধ টষুধ কম বেশি দিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছে। এইভাবে করে দেখো আসলে আমরা কি হচ্ছি? আমরা কি সবাই জিতছি, না আলটিমেটলি সবাই সবার দ্বারা ঠকেই যাচ্ছি? বলতো সবাই। এবং আলটিমেটলি যে আমরা ঠকিয়ে যে টাকাটা ইনকাম করলাম, এই টাকাটাও কিন্তু আবার সৎ ব্যবহার হচ্ছে না। হ্যাঁ, এটাও কিন্তু আমরা ওই যে ঠকার কারণে আবার কিন্তু আমাদেরকে ব্যয় করতে হচ্ছে। অতএব আমরা একটা ভুল চক্রের ভিতরে আছি। কিন্তু যদি আমরা সবাই সমানভাবে চলতাম তাহলে এতগুলো টাকা পয়সা খরচ করতে হতো না, বা এতগুলো লাগতো না, এত কিছু লাগতো, এত টাকা লাগতো না, তো আমরা এত বেশি গরু মোটা তাজা করানো লাগতো না, আমরা এত বড় বড় বেগুন টেগুন তৈরি করা লাগতো না, তাই না? এই যে তুমি যে আমার কাছে পড়তো, এটা কি তোমার বাড়তি পড়া না, বাড়তি ব্যয় না? এটা একটা বলো তো, বা এটা তো বাড়তি ব্যয়, এটা তো লাগতো না। স্কুল কলেজে যে ঠিক মতো ক্লাস হতো, তাহলে তোমার এগুলো পড়া লাগতো না, তাই না? একবার আমি এক স্যারকে বলেছিলাম, আসলে ওটা চক্রাকার হয়ে আছে, আমি তখন ওনার মেয়েকে পড়াতাম। ঠিক আছে তো? স্যার পড়াতো হচ্ছে বগুড়াতে জেলা স্কুলে এক স্যার।
তা উনি বাড়িতে পড়াতেন আর আমি ওনার বাড়িতে গিয়ে ওনার মেয়েকে পড়াতাম, ঠিক আছে তো, এরকম আর কি বিষয়টা। তো একদিন স্যারের সাথে গল্প করতে করতে বলছি, স্যার আমরা একটা দুর্নীতির মধ্যে আছি। হচ্ছে আপনি এই যে আপনার স্টুডেন্টগুলোকে বাসায় নিয়ে এসে পড়াচ্ছেন, হ্যাঁ আপনি তো স্কুল কলেজে পড়াতে পারতেন, কিন্তু সেগুলো তো হচ্ছে না, তাই না? আমরা বাসায় এনে পড়াচ্ছি। এ কারণে কি কি হচ্ছে, যেমন আমরা স্কুল কলেজে পড়াচ্ছি না, কারণটা কি, যাতে ওই ছেলে মেয়েগুলো আমার বাসায় এসে পড়ে। তো ঠিক আছে, বাসায় এসে পড়তেছে, তাহলে স্কুল কলেজে পড়াচ্ছে না বলে আপনার ছেলে মেয়ে বাসায় এসে পড়তেছে, এতে কিন্তু আপনারও একই বিষয় ঘটতেছে। কারণ কারণ আপনার মেয়েও যে স্কুল কলেজে পড়ছে, সেই স্কুল কলেজের টিচার আবার আপনার মেয়েকেও ঠিকমতো কলেজে বা স্কুলে ক্লাস নিচ্ছে না। এ কারণে সেও চাচ্ছে যে ক্লাসের বাইরে নিয়ে গিয়ে স্টুডেন্টদেরকে একটু পড়ানো, তাতে আপনার মেয়ে একই ঘটনা করছে, তা আপনার একটা বাড়তি ইনকাম করতে হচ্ছে, বাড়তি একটা টাকা ব্যয় হচ্ছে, এবং আপনাকে বাড়তি পরিশ্রম করতে হচ্ছে। আপনি বাড়তি পরিশ্রম করে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন। আপনার যদি 60 বছর আয়ু থাকতো, সেটা কমে আপনার 40 বছর হয়ে যাচ্ছে, আপনার চুল পেকে যাচ্ছে, আপনার টেনশন হয়ে যাচ্ছে, অনেক কিছুই। আমরা ফ্রিলি ঘুরতে পারতাম, চলতে পারতাম। দেখেন এই যে মাঝখানে যে একটা চক্রাকার দুর্নীতি, এই দুর্নীতিতে আমাদের সবাইকে একটা পরিশ্রমী বানিয়ে দিল। মাঝখান থেকে কিছু টাকা হাত হাত বদল হলো, কিন্তু হাত বদল হয়ে টাকাও কিন্তু আমাদের কাছে থাকলো না বেশি, সবই ব্যয় হয়ে যাচ্ছে। কিন্তু আলটিমেটলি আমাদের যে পরিশ্রমটা সেটা বেড়ে যাচ্ছে, আমরা যে উন্মুক্ত জীবনযাপন করতে পারতাম সেটা হচ্ছে না। কথা বুঝতে পারছো? আর একটা হচ্ছে সামাজিক দুর্নীতি। সামাজিক দুর্নীতিটা কেমন? সমাজে কি সৎ মানুষকে গুরুত্ব দেওয়া 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 হয় না টাকাওয়ালাকে গুরুত্ব দেওয়া হয়? কোনটা? টাকাওয়ালা। টাকাওয়ালা। এখন যার টাকা আছে সে কোন উদ্দেশ্যে টাকা আনতেছে, কিভাবে আনতেছে, সেটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে টাকা তো তার আছে। অতএব তুমি যতই সৎ হও, তুমি যদি গরিব হও, তোমাকে কেউ বুঝবেও না, তোমাকে কেউ গুরুত্বও দিবে না। কিন্তু একজনের যা টাকা, সে অবৈধ বৈধ যাভাবে হোক নিয়ে আসতেছে, অমনি তাকে কিন্তু সমাজ একদম শ্রদ্ধা ভক্তি দিয়ে তাকে ইয়া করছে। অতএব সবাই এরকম চায়, মানুষ ক্ষমতা চায়, মানুষ টাকা চায়, মানুষ সম্মান চায়। এগুলো করতে গিয়ে এই যে জাগতিক পৃথিবীতে আমরা কিছুদিন এসেছি, এখানে আমরা ওই নাকে দড়ি দিয়ে মতো করে ঘুরছি। ঘুরে কি কি হচ্ছে, আমরা সামাজিকভাবে উন্নত একটা সমাজ গঠন করতে পারছি না, দুর্নীতি থেকেই যাচ্ছে, আর এর ভিতরে কিছু মানুষ ঘোলা পানিতে মাছ ধরে নিচ্ছে। এইভাবে চলছে। তার মানে কি, এই সিম্পল হিসাব বলতে, সিম্পল অ্যান্ড জাস্ট আর দ্য রিকোয়ারমেন্টস, এই রিকোয়ারমেন্টগুলো যদি আমরা সিম্পলি একটু মাথা ঠান্ডা করে যদি কাজটা করি, তাহলে কিন্তু হয়ে যায়। যেমন যে সরকারই আসুক, মনে করো বাংলাদেশের মতো একটা গণতান্ত্রিক দেশে যে সরকারই আসুক, বিরোধী সরকার কি তাকে শান্তিপূর্ণভাবে দেশ চালাতে দিবে? তোমার কি মনে হয়? না স্যার, দিবেই না। তাহলে বিরোধী দল আর উঠতে পারবে না ভোটে। তারা মনে করবে আমি একে ভালো মতো দেশ চালাতে দিব না, যেভাবেই হোক আমি এর মধ্যে কাঠি লাগাবোই, হ্যাঁ দুর্নীতি করব, হ্যাঁ দিয়ে তার নামে চালাই দিব, যে কোনোভাবে হোক আমি যে সরকার দেশ চালাবে তাকে আমি ঠিক মতো দেশ চালাতে দিব না। আবার ও যখন ক্ষমতায় উঠবে, তখন তার বিরোধী দল আবার যখন বিরোধিতা থাকবে, তখন সেও বলবে আমিও তোমার মধ্যে দেশ চালাতে দিব না। এইভাবে মোটামুটি গণতান্ত্রিক দেশগুলোতে সবসময় উত্তাল দেশই থাকে, এরকমই থাকে। এবং আমাদের মতো দেশগুলোতে বিশেষ করে, যেখানে অধিকাংশ মানুষ অশিক্ষিত এবং তারা এক প্যাকেট বিড়ি সিগারেটের জন্য একটা ভোট বিক্রি করতে পারে, ঠিক আছে তো, সে দেশে নিয়ন্ত্রণ করা খুব কঠিন, যেটা এখনো বর্তমানে হচ্ছে আমাদের দেশে। এবং অধিকাংশ ক্ষমতা লোভী, ক্ষমতা স্যার পাওয়ার এই জন্য দেশে দৌড় লাগছে। শিক্ষিত অশিক্ষিত সবাই স্যার মানে লোভী স্যার। হ্যাঁ ওই তো বললাম, লোভী। এটাই আমাদের হচ্ছে মেন সমস্যা হচ্ছে আমরা লোভী, এই জন্যই আমাদের হচ্ছে না। কিন্তু অন্যান্য দেশ অলরেডি এই জায়গাটা পার করে গেছে আর কি। আমরা দেখবো, ইতিহাস পড়লে দেখবো এই ঘটনাগুলো অন্য দেশেও হয়েছে, কিন্তু শিক্ষার মাধ্যম দিয়ে, তাই তো, শিক্ষার মাধ্যম দিয়ে প্রকৃত যে শিক্ষা, সেটা হলে পারেই এইগুলো শান্ত হয়ে যায়। কিন্তু আমরা প্রকৃত শিক্ষাও তো করছি না। কারণ কি, রাজনীতি আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে খারাপ রাখছে যাতে মানুষ পুরোপুরি শিক্ষিত না হয়, স্ট্যান্ডার্ড শিক্ষা যাতে না পায়, না পেয়ে কি করতে পারে, ওরকম আবুল তাবুল থাকে, লোভি টোভি থাকে, যাতে ওদেরকে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, এই জন্য দেখো যত রকমের সমস্যা কিন্তু সব শিক্ষাতে সরকারের যেন কোনো টেনশনই নেই, চিন্তাই নেই। ব্যাপারটা এরকম, বুঝতে পেরেছ? যে শিক্ষা নিয়ে যে কোনো জায়গায় হলে শিক্ষার ব্যাপারে শেষ, এখানে টিচার শিক্ষার ব্যাপারে সরকার শুধু সিলেবাস চেঞ্জ করা বোঝে আর আর কিছু বোঝে না। মানে যে চেয়ারে বসতেছে সেই যেন এসে পণ্ডিত হয়ে যাচ্ছে, যে চেয়ারে বসতেছে সেই পণ্ডিত হয়ে যাচ্ছে। এইভাবে করে কি করতেছে, শিক্ষাটাকে এমন একটা ঘোষামেলা অবস্থা রাখতেছে যেন মানুষ এরকম প্রকৃত শিক্ষা না পায়, ওই আবল তাবল ভাবেই যেন তারা জীবন চালায়, আর আমরা ওদেরকে যেন ইউজ করতে পারি। কারণ উন্নত দেশে তারা ওসব রাজনীতি নিয়ে ভাবে না, ক্ষমতায় নিয়ে মারামারি করে না, তাই তো। এবং বেশি তাপালিং করলে তাকে ক্ষমতা থেকে একবারে লাথি দিয়ে নামাই দিবে। আর আমাদের কি কি করতে হয়, দেখলাম ও 15টা খুন করেছে, ওকে আমরা ফুলের মালা দিয়ে বলতেছি কি, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, দিয়ে আমরা তাকে গতি দিয়ে দিচ্ছি, দিয়ে এটুকু নিশ্চিত যে 10 কোটি আসলে সে 9 কোটি পকেটে মারবে, তারপরে 1 কোটি ব্যবহার হলে হবে, না হলে না হবে। এটা আমরা বুঝেই নিচ্ছি, কিন্তু আমরা জেনে নিচ্ছি, কারণ আমি অলরেডি 1 প্যাকেট বিড়ি দিয়ে আমি একটা ভোট তাকে দিয়ে দিয়েছি, যে ভাই তুমি 1 প্যাকেট বিড়ি দিও, বাকি তোমাকে আমি সব দিয়ে দিলাম, সরকার থেকে যা আসবে সব তোমার, শুধু আমাকে 1 প্যাকেট বিড়ি দিবা, ঠিক আছে তো।
এই দেশ এই জাতি নিয়ে উন্নত হওয়া আগামী এখনো 100 বছরে সম্ভব না। বুঝতে পারছো? আর শিক্ষার যে অবস্থা হয়ে আছে, এই শিক্ষাটাকে ঠিক না করা পর্যন্ত আগামী 1000 বছরেও বাঙালি উন্নত হতে পারবে না, এই অবস্থায় চললে পারে। স্যার এখন ছোট বাচ্চারা তো মানে মানে পড়াশোনার দিকে নাই বলেই চলে, আরো ভাববে কেমন দিন করে? দিন অবস্থা সেই খুবই খারাপ। সেই পড়াশোনা তো নাই তো, আধুনিক যুগ চলে এসেছে, পড়াশোনার সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে তো। সে মানধাত্তার আমলে পড়াশোনা আমরা এখনো চালাচ্ছি ইন্টারনেটের যুগে এসে। স্কুল কলেজে ছেলে মেয়ে যাবে, সিস্টেম চেঞ্জ করতে হবে না? এই ক্লাসরুমে পড়াশোনা, এই পড়াশোনা দিয়ে কি জীবন চলবে নাকি? ওই সকল অ ক খ এখন ছেলে মেয়ে এমনি জানে। আমরা সেই মানধাত্তা আমলে পড়াশোনা নিয়েছি, এখন মোটামুটি আমরা অলরেডি আরো 50 মানে কি বলবো 20 বছর পিছিয়ে গেছি এই শিক্ষা ব্যবস্থা নিয়েই। শিক্ষা ব্যবস্থাটা অলরেডি চেঞ্জ হয়ে যাওয়া উচিত ছিল। যে পরীক্ষা মানে ব্যবস্থা, তারপরে ক্লাসরুম সেই মানে টিচিং এর যে সিস্টেম, এগুলো আমাদের আগে এখনো এতদিন চেঞ্জ হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু হয়নি। আমরা সেই জোর করে ছেলে মেয়েদেরকে সেই ক্লাসরুমের মধ্যে ঢুকে এনে কাজ করার চেষ্টা করতেছি। এ দিয়ে হবে না তো, তুমি চাইলে তো হবে না, আমি চাইলে তো হবে না, ছেলে মেয়ে যে ক্লাসরুমে আসবে না। কারণ কি, তুমি যদি একটা জিনিস অ্যাভেলেবিলিটি পেয়ে যাও কোনো জায়গাতে, তুমি কি কষ্ট করে আরেক জায়গায় যাবা বলো? আর আমরা তো কোয়ালিটি না চাই না। স্যার। বিশেষ করে চিন্তা করো, এখন ইন্টারনেটের যুগে এখন প্রত্যেকটা ক্লাসই ছেলে মেয়ে অনলাইনে বাড়ি বসে খাটের নিচে বসে বসে পড়তেছে, লেফের নিচে বসে বসে পড়তেছে। তোমার কি ওই ছেলেকে তুমি আর কি ক্লাসরুমে আনতে পারবা? বলো। না স্যার। আর একটা বিষয় হচ্ছে, অনলাইনে যে সকল টিচিং ম্যাটেরিয়ালগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আবার প্রকৃত না। কারণ যে ধরনের স্কলারদের অনলাইনে উপস্থিতি হওয়ার কথা ছিল তারা কিন্তু উপস্থিত না। তারা কি উপস্থিত নাকি এই অনলাইন কার্যক্রমটা স্টুডেন্টের হাতে চলে গেছে শুধু? বলো তো। জি স্যার, সব স্টুডেন্ট অনলাইন শিক্ষাটা গেছে হচ্ছে কিছু মানে স্টুডেন্ট বা হচ্ছে যারা স্কলার না তাদের হাতে। তারা কি করতেছে, সিলেবাসকে শর্টকাট করে তারা ওই যে জুস টাইপের শিক্ষা ছেলে মেয়েদেরকে দিচ্ছে। এতে শিক্ষার একটা বড় ক্ষতি হয়ে যাচ্ছে। এই যে আমি যেমন তোমাদের টেক্সট পড়াচ্ছি, আমি তো অনলাইনে দেখি অধিকাংশ কি করতেছে, ওইরকম শর্ট সাজেশন করতেছে, শর্ট করে ছেলে মেয়েদের দিয়ে দিচ্ছে। ছেলে মেয়ের অ্যাভেলেবিলিটি পেয়ে ওটা নিয়ে তারা পড়ে থাকতেছে। এতে তাদের কিন্তু প্রকৃত শিক্ষাটা হচ্ছে না, সেটা খাতা দেখলে বোঝা যায়। তাহলে ক্লাসরুমে যে প্রকৃত শিক্ষাটা হতো সেটা কিন্তু অনলাইনে হচ্ছে না। দেখো অনলাইনে অধিকাংশ তোমাদের কিন্তু স্টুডেন্ট, বিভিন্ন যে গ্রুপগুলো আছে ওগুলো কোনো টিচার চালায় অধিকাংশ, বলো তো? না তোমাদের মধ্যে স্টুডেন্টরা চালায়? স্টুডেন্টরা চালায়। তাহলে ওরা যেভাবে শিক্ষাগুলো দেয় সেটা তো প্রকৃতভাবে হচ্ছে না। এতে কি দাঁড়াচ্ছে, যে ছেলেমেয়েরা ক্লাসেও আসতেছে না, আবার অনলাইনে অ্যাভেলেবল ম্যাটেরিয়াল পাচ্ছে, যে ম্যাটেরিয়ালগুলো আবার প্রকৃতভাবে হচ্ছে না। এতে মাঝখানে যে টিচাররা ক্লাসরুমে শিক্ষা দিত সেই টিচাররাও শিক্ষা দিতে পারছে না, মানে টিচারদের শিক্ষাটা স্টুডেন্টের মধ্যে ঢুকছে না। আর স্টুডেন্টদের মধ্যে না ঢোকার কারণে একটা গ্যাপ কিন্তু থেকে যাচ্ছে। তারা অলরেডি পরীক্ষা দিয়ে পাশ করে যাচ্ছে, কিন্তু প্রকৃত শিক্ষাটা ওই জায়গাতে গ্যাপ পড়ে যাচ্ছে। অতএব অনলাইনে এখন টিচারদের উপস্থিতি দরকার ছিল, যারা প্রকৃত শিক্ষা দিতে পারবে এবং শিক্ষাকে সহজ করবে না। প্রকৃত যেটা দরকার সেটাই দিবে, শিক্ষাকে তো সহজ করার দরকার নেই। কারণ শিক্ষা সহজ করলে তো শিক্ষার উদ্দেশ্য ঠিক থাকে না। তুমি কি ধর্মকে সহজ করে পালন করতে পারবা? বলো, ধর্ম কি সহজ করার জিনিস? না স্যার। শিক্ষা কি সহজ করার জিনিস? এটা তো সহজ করার জিনিস না। তাহলে তুমি সহজ করতেছো না, তুমি পরীক্ষা কেন্দ্রিক পড়াশোনা করাচ্ছ শুধু। এই যে আমি তোমাকে একটু বেশি পড়ালে ক্লাসে উপস্থিত হচ্ছে না ছেলে মেয়ে, তারা ভাবতেছে স্যার যখন নোট দিবে তখন আমরা ওগুলো পড়ে নিব, তাই না? এই জন্য কি দাঁড়াচ্ছে, যে আমাদের এই যে জানার ঘাটতি থেকে যাচ্ছে। এবং আলটিমেটলি জানার ঘাটতি থাকতে থাকতে টিচার একসময়, আজ থেকে 20 বছর পর যে টিচারেরা আসবে তারা ওই ঘাটতি নিয়েই আসবে, এবং তারাও যা শেখাবে স্টুডেন্টদের পরবর্তীকে তারা ওই ঘাটতি নিয়ে শিখবে। এরকম ভাবে পড়তে পড়তে কি দাঁড়াচ্ছে, আমরা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছি অন্য দেশের তুলনায় প্রচুর পরিমাণে। বুঝতে পেরেছো? এটা একটা সিস্টেমে চলছে, কিন্তু আমরা সেই সিস্টেম অলরেডি, যেমন 10 মিনিট স্কুল কি করে, শুধু ক্র্যাশ কোর্স দেয় না, 2-3 মাসের মধ্যে কোর্স শেষ করে দেয়। কি শেখায় ওখানে বলো, কি করায়? আমি তো দেখি। হ্যাঁ, তাহলে দেখাচ্ছে যে আবার টাকার বিষয় আছে, যে স্যারের কাছে বা কলেজে একবারে সারা বছর পড়বো, দরকার নেই। অনেকে আমাকে জিজ্ঞাসা করে, স্যার আপনার কোনো ক্র্যাশ কোর্স বা এরকম নেই? আমার ওগুলো সম্ভব না। হ্যাঁ, যেটাতে আমি পুরোপুরি পড়াতে পারবো না, একটা জিনিসকে আমি পুরোপুরি দিতে পারবো না, সেটা আমার স্টুডেন্ট 10 জন হোক আর 20 জন হোক। হ্যাঁ, ক্র্যাশ কোর্স এটা ওটা করলে আমার হয়তো অনেক স্টুডেন্ট হতো, আরো আমার দরকার নেই তো। যে আমি তাকে প্রকৃত যতটুকু পড়ানো দরকার আমি পড়াবো, একটা টেক্সট তাকে পড়াই দিব আমি, এবং সে যেন পড়ে বিষয়টা পুরোপুরি হজম করতে পারে, এবং সামনে যখন দেখাচ্ছি ওয়ার্ডগুলো তখন যদি তার মাথায় এগুলো আসে। ঠিক আছে? তো এই যে জায়গাগুলো, এইগুলোর গ্যাপ কিন্তু বর্তমানে অনলাইনে অনেক, এবং স্টুডেন্টরাও ক্লাসমুখী হচ্ছে না। পুরোটা মিলে আমাদের শিক্ষা ব্যবস্থা এখন একটা মানে কি বলবো শূন্যতার মধ্যে আছে। যে অবস্থাটা পরিবর্তন না করা পর্যন্ত আমাদের শিক্ষা উন্নত হবে না। তাহলে এই যে জায়গাগুলো বললাম না, যে বিরোধিতার জন্য বিরোধিতা করা, তারপর হচ্ছে গোলাম পানিতে মাছ ধরার চেষ্টা করা, মানুষকে একটা শিক্ষার পর্যায়ে নিয়ে গিয়ে উন্নত শিক্ষা না দেওয়া, বা উন্নত শিক্ষার নামে
মোটামুটি বিজনেস পরিচালনা করা, এই সব কিছু আমাদের দেশে প্রচুর পরিমাণে হচ্ছে, যেগুলো একটা ইউটোপিয়ার মতো একটা উন্নত রাজ্য হয়তো আমরা তৈরি করতে পারলেও আমরা হয়তো এটাকে তৈরি করতে পারছি না। যাই হোক, তাই বলছে গ্রেটার দ্যান আইদার অফ দিস বুক, বলছে এই বই দুটা তো আছেই, এর ছাড়াও বলছে কি আরো ইনফ্লুয়েন্স এসে কোথায় থাকে, ইট ইস ইন ইটস ইনফ্লুয়েন্স আপন দ্য কমন পিপল ইজ টিন্ডেলস ট্রান্সলেশন অফ দ্য নিউ টেস্টামেন্ট। দেখো বাইবেল কিন্তু ট্রান্সলেট অনেকজনই করছে, বাইবেল কিন্তু ট্রান্সলেট অনেকজনই করছে। এর আগে আমরা পাইলাম কে করলো, প্রথম কে করেছিল, জন উইক্লিফ, তাই তো, জন উইক্লিফ। ইনি আবার করলেন কি, আরেকজন আসলো এসে আবার টিন্ডেল নামে আরেকজন, তিনি আবার নিউ টেস্টামেন্টটাকে 1525 সালে আবার তিনি করলেন, এবং এখানে হুইজ ফিক্স দ্য স্ট্যান্ডার্ড অফ গুড ইংলিশ, তিনি গুড ইংলিশে লেখার চেষ্টা করেন। আগে তো ছিল কমন পিপলদের ইংরেজিতে, এটাকে তিনি আবার স্ট্যান্ডার্ড ইংরেজিতে লিখলেন, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ব্রট দ্যাট স্ট্যান্ডার্ড নট অনলি টু স্কলার বাট টু দ্য হোমস অফ কমন পিপল। এতে কি হলো, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা হলো। আমাদের ল্যাঙ্গুয়েজের একটা সমস্যা আছে বাংলায়, অধিকাংশ নাটকগুলো কি চলিত ভাষায় হয় না আঞ্চলিক ভাষায় হয় বলো তো, আমাদের বাংলাদেশের নাটকগুলো? জি স্যার, চলিত ভাষা খাইছি গেছি। না, ওটা তো চলিত ভাষা না, ওটা হচ্ছে আঞ্চলিক ভাষা। জি স্যার। আঞ্চলিক চলিত ভাষা হচ্ছে স্ট্যান্ডার্ড, প্রমিত চলিত যেটা আমরা বলি, তাই তো, প্রমিত যেটা ভাষা, যেটা ইন্ডিয়ান এক্সপ্রেস যেগুলো স্যার হয় ওটা একদম চলিত। হ্যাঁ, চলিত ভাষা হচ্ছে আমাদের অফিসিয়াল ভাষা। হ্যাঁ, কিন্তু আঞ্চলিক ভাষা তো নাটক সিনেমা যত করবে তত বেশি তো মানুষ মানে কনফিউজ হয়ে যাবে, সে তো ভালো ভাষা শিখবে না, তার তো ভাষাগত উন্নয়ন হবে না। কারণ নাটক সিনেমা বলো সেগুলো তো শিক্ষামূলক একটা বিষয়, যে আমি দেশের এই উন্নয়ন চাবো, অতএব নাটক সিনেমা আমাকে এইভাবে হেল্প করবে, শিক্ষা আমাদের এভাবে হেল্প করবে, ধর্ম আমাদের এভাবে হেল্প করবে, তাই তো। প্রত্যেকটা প্রতিষ্ঠান দেশের উন্নয়নের জন্য যে যার মতো করে হেল্প করবে, কিন্তু সবাই যদি আমরা নিজের মতো করে যা খুশি তাই করতে থাকি, তাহলে তো আমরা একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আগাচ্ছি না। তাই বলছে টিন্ডেল মেড হিজ ট্রান্সলেশন ফ্রম দ্য অরিজিনাল গ্রিক অ্যান্ড লেটার ট্রান্সলেটেড পার্টস অফ দ্য ওল্ড টেস্টামেন্ট ফ্রম দ্য হেব্রু। তিনি হেব্রু থেকেও কিছু ট্রান্সলেট করেন। মাস্ট অফ টিন্ডেলস ওয়ার্ক ওয়াজ ইনক্লুডেড ইন ক্র্যানমার্স বাইবেল, এবং সেটা নাম হয় ক্র্যানমার্স বাইবেল, নন অ্যাজ দ্য গ্রেট বাইবেল। তাহলে সেটা আবার গ্রেট বাইবেল নামে পরিচিত পাই, ঠিক আছে তো, ইন 1539 অ্যান্ড ওয়াজ রেড ইন এভরি প্যারিশ চার্চ ইন ইংল্যান্ড। এবং এর উপর ভিত্তি করেই ইট ওয়াজ দ্য ফাউন্ডেশন ফর দ্য অথরাইজড ভার্সন। এবং ইংল্যান্ডের তখন রাজা করলো কি, এই গ্রেট বাইবেলটাকে তিনি একটা অথরাইজ ভার্সন হিসেবে দিলেন, যে এই ভার্সনটা আমরা মেনে চলবো, হুইচ অ্যাপিয়ার্ড নিয়ারলি আ সেঞ্চুরি লেটার অ্যান্ড বিকাম দ্য স্ট্যান্ডার্ড ফর দ্য হোল ইংলিশ স্পিকিং রেস। অর্থাৎ এই বাইবেলটা হয়ে গেল পুরো ইংলিশ স্পিকিং জাতির জন্য একটা স্ট্যান্ডার্ড বাইবেল। তো এইভাবে দেখো, ধর্ম সাথে সাথে নীতি নৈতিকতার বিষয়ে আমরা এই যে তিনটা গুরুত্বপূর্ণ বইয়ের নাম পেলাম। কি কি বলতো, তিনজন রাইটার এবং তিনজন বইয়ের নাম, তিনটা বইয়ের নাম বলতে পারবা? ক্রিসমাসের প্রেইজ অফ ফলেন, ইউটোপিয়া, আর হচ্ছে টিন্ডেলস বাইবেল, তাই তো। হ্যাঁ, টিন্ডেলস নিউ টেস্টামেন্ট। হ্যাঁ, তাহলে এই বাইবেলে দেখো কয়েকবার ভাষণ এসেছে। প্রথমত হচ্ছে তিনি যে নামটা দিয়ে, তাহলে এটা হলো টিন্ডেলস ট্রান্সলেশন অফ দ্য বাইবেল, এটার নাম পেলাম আমরা কি ক্র্যানমার্স বাইবেল। পরবর্তীতে এটাই হলো দ্য গ্রেট বাইবেল, এটাই হলো আবার অথরাইজড বাইবেল, ঠিক আছে তো এইভাবে। এবার হচ্ছে ওয়েট অ্যান্ড সারে, এই যে থমাস ওয়েট এবং দ্য আর্ল অফ সারে, এরা কি ধরনের অবদান রাখছিল সেটা একটু দেখি। In 1557 appeared probably the first printed collection of miscellaneous English poems known, দেখো টোটালস মিসেলানি মানে টোটাল মিসেলানি, এতে মানে অনেক রকমের বিভিন্ন ধরনের কবিতা আছে, এটার নাম দেওয়া হয়েছে কি টোটালস মিসেলানি। তো এটা হচ্ছে কি ফার্স্ট প্রিন্টেড কালেকশন অফ দ্য মিসেলানিয়াস ইংলিশ পোয়েমস। It contained the work of the so-called courtly makers or poets, which had hitherto circulated in manuscript form ইত্যাদি। বলছে about half of these poems were the work of Sir Thomas Wyatt আর হেনরি হাওয়ার্ড আর্ল অফ সারে, এই দুইজনের কালেকশন মেইনলি। বোথ টুগেদার রোট অ্যামোরাস সনেটস। এখানে একটু খেয়াল করো, অ্যামোরাস মানে বুঝো তো, মডেলড আফটার দ্য ইটালিয়ানস, ইটালিয়ান মডেলে তারা লিখেছে অ্যামোরাস সনেট। অ্যামোরাস বুঝো, অ্যামোরাস মিনিং একটু খারাপ টাইপের, মানে মানুষ তো আবার খারাপ জাতীয় জিনিস দেখতে পড়তে ভালোবাসে, ঠিক আছে তো। তো দেখো, শোয়িং অর ফিলিং অর রিলেটিং টু সেক্সুয়াল ডিজায়ার, ইরোটিক, সেক্সুয়াল, তাই তো, এই জাতীয় লাস্টফুল সনেট তারা লিখতো, বুঝতে পারছো, প্রেমময়। হ্যাঁ, তো এই জাতীয় সনেট তারা প্রথমত লিখতো, ইটালিয়ান মডেল। ইন্ট্রোডিউসিং আ নিউ ভার্স ফর্ম which although very difficult had been a favorite ever since with English poets. Sare is noted not for any special or the originality of his own poems. Originality তো ছিল না, কারণ তিনি তো ট্রান্সলেট করেছেন, তাই না, and rather for his translation of the two books of Virgil. তিনি ভার্জিলেরও দুটো বই তিনি ট্রান্সলেট করেছেন। তার বলছে এইভাবে দ্য স্ট্রেঞ্জ মিটার ওয়াজ দ্য ব্ল্যাঙ্ক ভার্স। ব্ল্যাঙ্ক ভার্স সম্পর্কে তো আমরা জানি নাকি, ব্ল্যাঙ্ক ভার্স কি জিনিস?
ব্ল্যাঙ্ক ভার্স কি বলতো? নির্দিষ্ট কোনো হ্যাঁ, মানে নির্দিষ্ট কোনো অমিত্রাক্ষর verse ছন্দ, লাগানো। মানে যার কোনো রাইম থাকবে না। হ্যাঁ, অমিত্রাক্ষর which has no যেটা। rhyme. বলছে the cheap literary works of these two men therefore is introduced sonnet and blank verse on the most dainty and other most flexible and characteristic of English poet. দেখো, which in the hands of Shakespeare and Milton, আমরা জানি মিল্টন এবং শেক্সপিয়ার কিন্তু সনেট লিখছেন, এদের হাতে এসে were used to make the world's masterpieces. তাহলে তাদের থিমটা চেঞ্জ হয়ে গেল। দেখো, শেক্সপিয়ার এবং মিল্টন এরা কিন্তু লাভ এবং বিশেষ করে মিল্টন লিখেছেন রিলিজিয়নের উপরে সনেটগুলো, আর তার আগে এই ওয়েট এবং সারে এরা মেনলি লাভ, অ্যামোরাস লাভকে কেন্দ্র করে তারা সনেট লিখতো। তাহলে ওই মডেলে তারা ধর্মীয় ভাবটাকে তুলে ধরার চেষ্টা করেছে। তাহলে থমাস ওয়েট এবং সারের সবচেয়ে বড় অবদান ছিল যে সনেটকে ইন্ট্রোডিউস করা, এবং তারা বিভিন্ন ধরনের পয়েমের একটা কালেকশন করে তারা ট্রান্সলেট করে মেনলি জনগণের সামনে দিল, সেটা পরবর্তী এজকে পয়েম লেখার ক্ষেত্রে উৎসাহিত করবে। এরপর হচ্ছে দেখো ম্যালোরিস মডারেটি আর্থার, এটা আরেকটা হচ্ছে রোমান্স, হ্যাঁ, মেট্রিক্যাল রোমান্স টাইপের একজন রাইটিং। বলছে দ্য গ্রেটেস্ট ইংলিশ ওয়ার্ক অফ দিস পিরিয়ড মেজার্ড বাই ইট ইফেক্টস অন সাবসিকুয়েন্ট লিটারেচার ইজ আনডাউটেডলি দ্য মডারেটি আর্থার, আ কালেকশন অফ দ্য আর্থারিয়ান রোমান্স, যেটা আমরা পড়েছি তাই না, আর্থারিয়ান রোম্যান্স, ওই যে কিং আর্থারকে কেন্দ্র করে, তাই না, যে ওই যে তোমার জিজাস ক্রাইস্টের যে একটা কাপ ছিল তাই না, সেই কাপটাকে উদ্ধার করা, হলি গ্রেল যেটাকে বলা হচ্ছে, সেটার উপরে ভিত্তি করে যে লিজেন্ডটা, সেটা ছিল আগে প্যাগান, সেই প্যাগানিজমকে তিনি কিভাবে একটা আধুনিকায়ন করার চেষ্টা করেছেন। হ্যাঁ, তা হচ্ছে মডারেটি আর্থার কালেকশন অফ দ্য আর্থারিয়ান রোমান্স টোল্ড ইন সিম্পল অ্যান্ড ভিভিড প্রোজ of Sir Thomas Malory. The author Caxton in his introduction says that he was a knight and completed his work in 1470, মানে থমাস ম্যালোরি নিজে একজন নাইট ছিলেন, এবং বলছে 15 years before Caxton printed it, তাহলে 15 বছর আগেই এটা লেখা শেষ হয়েছে। দ্য রেকর্ড অ্যাডস, আচ্ছা ওটার দরকার নেই অত কিছু। তাহলে আমরা জানলাম এখানে ম্যালোরিস গ্রুপ দ্য লিজেন্ড অ্যাবাউট দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য সার্চ ফর দ্য হলি গ্রেল, এটা নিয়ে মেনলি লেখা হয়েছে। আচ্ছা দেখো, এটা হচ্ছে ইন সাবজেক্ট ম্যাটার দ্য বুক বিলংস টু দ্য মিডিয়েভাল এজ। মিডিয়েভাল এজ মানে কি, ওই যে মিডিল বা আর্লি বা মিডিল ইংলিশ পিরিয়ডে, তাই না, সেখানে যে যেরকম মেট্রিক্যাল রোমান্স প্রচলিত ছিল আর্থার কিংকে কেন্দ্র করে এবং তার রাউন্ড টেবলকে কেন্দ্র করে, সেগুলোকে নিয়ে তিনি লেখার চেষ্টা করেছেন। এই হচ্ছে মোটামুটি আমাদের বেশ কিছু লিটারি রাইটিং আর কি। অতএব আমরা পুরো এজটাকে কি হিসাবে দেখতেছি বলো, উত্থান হিসাবে সাহিত্যের, নাকি এটা জাস্ট একটা প্রিপারেশন এজ হিসাবে? স্যার উত্থান হিসেবে না, প্রিপারেশন এজ হিসাবে। এখানে উত্থান Preparation age। প্রিপারেশন পিরিয়ড। উত্থানটা তো দেখবো আমরা রেনেসাঁস পিরিয়ডে, তাই তো, এইটা। আচ্ছা তা বলছে দেখ, এই জায়গায় যদি আমরা একটু খেয়াল করে দেখো, দিস ট্রান্সলেশন পিরিয়ড, এটা হচ্ছে কি ট্রানজিশন পিরিয়ড, ইজ অ্যাট ফার্স্ট ওয়ান অফ ডিক্লাইন ফ্রম দ্য এজ অফ চষা, মানে চষার এজে একটু উত্থান হয়েছিল, এই এজে সে আবার পতন হলো, ডিক্লাইন হলো। কারণ কি, অ্যান্ড দেন অফ ইন্টেলেকচুয়াল প্রিপারেশন ফর দ্য এজ অফ এলিজাবেথ, এবং বরং এটাকে ধরা হচ্ছে কি হিসাবে, একটু প্রিপারেশন এজ, এলিজাবেথের এজের প্রিপারেশন এজ হিসাবে, যাতে ওই এজে গিয়ে এই যে কালেকশন করলাম আমরা ম্যাটেরিয়ালস, সেগুলোকে যেন প্রডিউস করতে, মানে ভালো ভালো সাহিত্যকর্ম প্রডিউস করতে সাহায্য করে। ফর আ সেঞ্চুরি অ্যান্ড আ হাফ সেঞ্চুরি, দেখো হাফ চষার নট আ সিঙ্গেল গ্রেট ওয়ার্ক অ্যাপিয়ার্ড, মানে চষার পরবর্তীতে আর কোনো গ্রেট ওয়ার্ক আসেনি, এসেছে কিছু কিছু বই, এগুলো কিন্তু গ্রেট বলা হলেও সাহিত্যকর্মের দিক থেকে অতটুকু গ্রেট ছিল না। অ্যান্ড দ্য জেনারেল স্ট্যান্ডার্ড অফ লিটারেচার ওয়াজ ভেরি লো, যে যারা লিখেছে তারা খুব লো লিটারেচার লিখেছে, এবং অধিকাংশ ছিল ট্রান্সলেশন ল্যাটিন বা গ্রিক থেকে। হ্যাঁ, দেয়ার আর 3 চিফ কজেস টু অ্যাকাউন্ট ফর দিস। একটা হচ্ছে দ্য লং ওয়ার উইথ ফ্রান্স অ্যান্ড সিভিল ওয়ার্স অফ রোজেস। দ্বিতীয়টা কি ছিল, দ্য রিফরমেশন ইন দ্য লেটার পার্ট অফ দ্য পিরিয়ড ফিলস মেন মাইন্ড উইথ রিলিজিয়াস কোশ্চেন, এবং দ্য রিভাইভাল অফ লার্নিং সেট স্কলার অ্যান্ড লিটারি ম্যান টু অ্যান ইগার স্টাডি অফ ক্লাসিক্স। এই তিনটা কারণে এই সময়ে মানুষজন নিজস্ব ভাষায় সাহিত্যকর্ম খুব একটা লিখতে পারেনি, তাই না। আর এই সময় আমরা 3 ইনফ্লুয়েন্সিয়াল ওয়ার্ক পেয়েছি, একটা ইরাসমাস প্রেজ অফ ফলি, তার টমাস মোরের ইউটোপিয়া, টিন্ডেলস হচ্ছে ট্রান্সলেশন, এছাড়াও রয়েছে দেখো ম্যালোরিস মডারেটি আর্থার এবং ওয়েড বা সারের হচ্ছে বাইবেল ট্রান্সলেশন। এই হচ্ছে মোটামুটি আমাদের ব্যাপার। এছাড়াও এখানে কিছু কথা আছে, সেটা হলো দ্য মিরাকল অ্যান্ড মিস্ট্রি প্লেস ওয়ার দ্য মোস্ট পপুলার ফর্ম অফ এন্টারটেনমেন্ট ইন দিস এজ। মিস্ট্রি এবং মিরাকল প্লে, উই হ্যাভ রিজার্ভ দেম ফর স্পেশাল স্টাডি ইন কানেকশন উইথ দ্য রাইজ অফ ড্রামা। তাহলে রাইজ অফ ড্রামাতে যেহেতু আমরা পড়বো, তাই এই অংশে এই মিরাকল প্লে, মিস্ট্রি প্লে, মোরালিটি প্লে, এগুলো নিয়ে কোনো আলোচনা এখানে করা হয়নি। এই তাহলে বুঝতে পেরেছো রিভাইভাল অফ লার্নিং এর বিষয়টা, ছোট বিষয় কিন্তু দেখো, বেশি কি বড় আলোচনাটা বলো না স্যার। একটু যদি আমরা মাথা জ্ঞানী, তাহলে তথ্যগুলো কিন্তু খুবই কম, জাস্ট বেসিক কিছু তথ্য, এবং এখানেও কোশ্চেনের পরিমাণও কিন্তু কম। আসলে আমি কি এগুলো দিয়েছি?
এখনো দেই নাই, দেখো। না স্যার, চসার এবং ইংলিশে মিডল বা আর্লি ওটা এই দুইটা কোশ্চেনটা দিয়েছেন। দিয়েছি তাই না? হ্যাঁ। আচ্ছা আমি দেখি এখানে, এখানেও কোশ্চেনের পরিমাণ খুবই কম। কোশ্চেনটা আপডেট করা হয়েছে কিনা, রিফরমেশন পিরিয়ড, না এখন আপডেট করা হয়নি। 20 মার্চ 2024 দেওয়া আছে। এখানে দেখো রিফরমেশন পিরিয়ডে যে থমাস মুরের ইউটোপিয়া, প্রোটেস্ট্যান্টিনিজম, অ্যাংলিকানিজম, এগুলো কথা অবশ্য আমাদের ওই এলিজাবেথান এজ আছে আলোচনা, ওখানে আসবে। এখানে এই যে উইলিয়াম জেলংয়ে বেশ আলোচনা হয়নি। এবং এখানে দুটো ব্রড কোশ্চেন আছে, একটা হচ্ছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য রিফরমেশন মুভমেন্ট, হোয়াট ইজ ইটস ইম্প্যাক্ট অন ইংলিশ লিটারেচার, আরটা হচ্ছে রাইট আ শর্ট এসে অন দ্য ডেভেলপমেন্ট ইংলিশ ড্রামা ফ্রম দ্য বিগিনিং আপ টু দ্য সিথ। তাহলে ড্রামা নিয়ে যে তার আলোচনা আমাদের হয়নি, অতএব এই এজে শুধুমাত্র একটা কোশ্চেন ইম্পর্টেন্ট এই জায়গায়। এবং এটা কি এসে গেছে নাকি কোশ্চেনটা আবার? এবার এই এজ থেকে কোশ্চেন একটা এসেছে বলে মনে হলো। বেশ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এবার চলে এসেছে। হ্যাঁ, ভালো ভালো কোশ্চেন। ও আচ্ছা, এটা এসেছে না, হাউ ডাজ মিল্টন ব্লেন্ড, এটা। আচ্ছা, এটা তো এই এলিজাবেথেন এজে আছে, এটা এসে গেছে এখান থেকে। আর হোয়াট ডু নো অ্যাবাউট রনমার কর্নার ইফেক্টস অন ইংলিশ লিটারেচার, এটা গেল। এই যে রেনেসাঁস এবং রিফরমেশন মিলিয়ে উত্তরটা করা হয়েছে, কারণ এখানে কোশ্চেনের সংখ্যা কম, তো এই জন্য এই রিফরমেশন পিরিয়ডটাকে আমরা ওই এলিজাবেথান এজের সাথে মিলিয়েই মেনলি আলোচনা করি। ঠিক আছে, তো যাই হোক, এই পর্যন্ত মোটামুটি আমাদের 3টা এজ আমরা শেষ করলাম। ছোট হলেও বেশ এখান থেকে কোশ্চেন এসেছে। এবার যেগুলো আছে সেগুলো তো আমি দিয়ে দিয়েছি। তো রিফরমেশন পিরিয়ড থেকে যে কোশ্চেনগুলো হওয়ার মতো সেগুলো আমি দিয়ে দিব। ড্রামার ব্যাপারটা আলোচনাটা অবশ্য যেহেতু আমরা এলিজাবেথান এজের সাথে করবো, কারণ রাইজ অফ ড্রামার বিষয়টা ওখানে আছে, তো সেই এজ পর্যন্ত ড্রামার কোশ্চেনটা আমি দিয়ে দিব, কিন্তু তোমরা একটু পরে রাখবা, ঠিক আছে? তো পরে আমরা পাবো। আর হিস্ট্রির আরেকটা বিষয় হলো কি, হিস্ট্রির পুরোটা কমপ্লিট করার পরে তোমার হিস্ট্রি সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে, কারণ আগে পিছিয়ে আছে তো আলোচনা। এই জন্য দেখা যাচ্ছে তুমি হয়তো এখন কিছু বুঝতেছো না, পরের এজ পড়তে গেলে দেখবো যে ওই জিনিসটা আবার বোঝা যাচ্ছে। ওই জিনিসটা বোঝা যাচ্ছে এরকম। জি স্যার, প্রতিটা এজের সাথে প্রতিটা এজে একটা লিঙ্ক আপ করা আছে এখানে। রিলেটেড, এই জন্য সিঙ্গেল যেহেতু কোনো বুক না, যে একটা এজ মানে একটা বই না, একটা এজ আর একটা এজের সাথে রিলেটেড। এই জন্য মোটামুটি দেখবা যে আগের এজটা বোঝার জন্য পরের এজেরও কিছু হেল্প লাগতেছে। এভাবে করতে করতে একসময় তুমি বোঝা যাবে। এবং যে 3টা এজ পেলাম, এই 3টা এজ কি আমরা কি মোটামুটি একটা ধারণা হলো না? এবং টাইম লিমিটটা, রাইটাররা কোন ইনক্লুডেড, তাই না, কোন বইগুলোর কথা আমাদের মনে রাখা উচিত, তাই না, কোন টপিকগুলো মনে রাখা উচিত, তোমরা কিন্তু অটোমেটিক। ঠিক আছে, যেমন এখানে যদি আমরা একটু ব্রিফ কোশ্চেন কি কি ছিল একটু যদি দেখি। দেখো, হোয়াট ইজ রিফরমেশন, ক্যাথলিজম, মার্টিন লুথার কিং, থমাস মুর, ইউটোপিয়া, ইউটোপিয়ান ইংলিশ। এই যে প্রোটেস্ট্যান্টিনিজম, ক্যাথলিসিজম, এটা মিললে আমাদের কিছু তো আলোচনা আমরা করেছি, তাই না, যে প্রোটেস্ট্যান্টিনিজমটা রিফরমেশন পিরিয়ডে যারা প্রোটেস্ট করলো, এটাই রিফরমেশন মুভমেন্ট নিয়ে। দেখো 2023 সালে অবশ্য চলে এসেছে কোশ্চেনটা, এটা চলে এসেছে। ইউটোপিয়া, থমাস মুর, এগুলো নিয়ে কিন্তু কথা এখানে দেখো ব্রিফ কোশ্চেন এসেছে। আর বাকি যে মডার্নিটি আর্থার, এগুলো কিন্তু তোমার এলিজাবেথেন এজে তুমি পাবো, ওটা এলিজাবেথেন এজের সাথে আছে। এই জন্য এখানে মেনলি প্রবলেমটা। দেখো, রেনেসাঁস পিরিয়ডটা একটা বড় পিরিয়ড, তো এখানে কয়েকটা পিরিয়ড আবার একসাথে দেখানো। আচ্ছা, দেখো এখানে টোটাল 4টা-5টা এজ একসাথে আছে। এই দেখো, স্যার থমাস ওয়েট এর কথা এখানে এসেছে। হ্যাঁ, দেখো এখানে গ্লোব থিয়েটার ইয়া থেকে শুরু করে অনেকগুলো কিছু কথাই কিন্তু এখানে মোটামুটি এসে গেছে। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি আজকের মতো আমাদের একটু আলোচনা, যেগুলো পড়ালাম এগুলো মাথায় রাখবা, ঠিক আছে? আর এমনি কারো কোনো স্পেশাল কথা আছে? তাহলে স্যার নেক্সট ক্লাসে কি নেক্সট ড্রামা ক্লাসে চালু শুরু আমরা, করবেন? হ্যাঁ, আমরা যেহেতু এদিকে 3টা পড়ে ফেললাম, এই জন্য আমরা আবার ড্রামাতে চলে যাবো নেক্সট ক্লাসে, ঠিক আছে? ওকে স্যার, কোন ড্রামা? আর্মস এন্ড দ্য ম্যান? আর্মস এন্ড দ্য ম্যানই বলেছিলেন, তাহলে ওটাই পড়বো। আচ্ছা স্যার, ঠিক আছে। আর ওদিকে এটার জন্য কিন্তু আমরা যেহেতু অলরেডি ঢুকে পড়ছি ওখানে, এটার জন্য কিন্তু একটা ডেট দিয়ে দিব, ঠিক আছে? আগামী ক্লাসে বলে দিব। ইডিপাস থেকে একবার নিব, রাইডার্স 2 থেকে একবার নিব, ঠিক আছে? এই জন্য এটাকে একটু রেডি করে ফেলবো। ওকে স্যার। আচ্ছা, তো ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো। ওকে, বাই। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।